সত্যি। আচ্ছা, এখানেই সময় কাটাবো নাকি বের হবো, কোনটা? তাহলে এখন কোথায় যাবি? চল দেখি কোথায় যাওয়া যায়। বলেই দুইজন বের হয়ে যায়। আর এদিকে আনায়া, তোহা আর লিসা তিনজনেই মনের সুখে ঘুরে বেড়াচ্ছে। তারা তিনজন ঘুরতে ঘুরতে একসময় ফুচকার দোকানের সামনে চলে আসে। আনায়া নিজের লোভ সামলাতে না পেরে তাড়াতাড়ি করে ফুচকার দোকানে চলে যায়। এই মামা, 3 প্লেট ফুচকা দেন তো, ঝাল কমিয়ে। সত্যি কথা বলতে আনায়া তেমন একটা খেতে পারে না। লোকটা আনায়ার কথা মতো ঝাল কমিয়ে 3 প্লেট ফুচকা তিনজনের হাতে দিয়ে দেয়। আনায়ার হাতে দেওয়া মাত্রই সে খেতে শুরু করে। তিনজনেই যেন পাল্লা দিয়ে ফুচকা খাচ্ছে। আহান গাড়ি চালাচ্ছে আর নির্ঝরের সাথে কথা বলছে। গাড়ি চালাতে চালাতে আহানের চোখ পড়ে আনায়ার দিকে। আহান নিজের গাড়ি কিছুটা পিছনে নিয়ে দেখে এইটা সত্যিই আনায়া, যে নিজের মনের সুখে ফুচকা খাচ্ছে। আহান কিছুটা কপালে তাকিয়ে থেকে হঠাৎ তার মাথায় দুষ্টু বুদ্ধি আসে। গাড়ি থেকে নেমেই আহান নির্ঝর হ্যাঁ নিয়ে ফুচকার দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। আনায়ার সেই দিকে কোনো খেয়াল নেই যে আহান তার পিছনে, কিন্তু তোহা যেই না নিজের ব্যাগ থেকে পানির বোতল নিবে সেই সময় তার চোখ পড়ে আহানের দিকে। আহান নিজের দুহাত পকেটে রেখে দাঁড়িয়ে আছে। তোহা ভয়ে একটা শুকনো ঢোক গিয়ে এই দিকে তোহাকে দেখে নির্ঝর তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। নির্ঝরকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে তোহা তাড়াতাড়ি করে নিজের চোখ নামিয়ে নেয়। আহান আনায়াকে দেখে দুষ্টু হাসি দেয়। তো মিস বকবক, এইবার দেখো তোমার কি হাল করি। বলেই ফুচকাওয়ালাকে ইশারা করে বলে যে বেশি করে ফুচকার মধ্যে ঝাল দিতে। ফুচকাওয়ালা ভয়ে আহানের কথা মতো প্রচুর ঝাল দিয়ে আনায়ার হাতে দেয় ফুচকার প্লেট। এইদিকে তোহাকে দাঁড়াতে দেখে লিজা কিছু বলতে গেলে দেখে আহান স্যার দাঁড়িয়ে আছে। তা দেখে ভয়ে আর লিজা কিছুই বলে না। নির্ঝর তো এক দৃষ্টিতে তোহার দিকে তাকিয়ে আছে, আর তোহা তো নির্ঝরের দিকে তাকাতেই পারছে না লজ্জায়। ছি ছি, এইভাবে কি কেউ তাকিয়ে থাকে? বলেই তোহা লিসার দিকে তাকায়। লিসা মুচকি হেসে এক ভ্রু নাচিয়ে তোহাকে ইশারা করে। তখনই তোহা আর লিসার মনে পড়ে আনায়ার কথা। আনায়া প্রথম ফুচকা মুখে দিতেই নিজের অন্তরাত্মা ছেড়ে চিৎকার করে ওঠে। ও আল্লাহ, এত ঝাল! এই ফুচকাওয়ালার বাচ্চা, তোর সাথে আমার কিসের শত্রুতা রে, যে এইভাবে ফুচকার ঝাল দিলি? দাঁড়া, আজকে তোকে আমি ডিমের সাথে ব্যাঙের স্যুপ খাওয়াবো। আনায়ার এমন কথা শুনে নির্ঝর মুখে হাত দিয়ে রাখে। আহান কি বলে এই মেয়ে? আমার তো এইসব শুনে কেমন যেন লাগছে। আনায়া পানি খেতে নিলে পিছনে ঘুরে দেখে আহান দাঁড়িয়ে আছে। আহানকে দেখি আর বুঝতে বাকি নেই আনায়ার যে এই কাজটা এই বদের হাড্ডি করেছে। ও আচ্ছা, তাই তো বলি ফুচকা এত ঝাল কোথা থেকে আসলো? এত বড় থুকু সাহস কখনোই লোকটার হবে না। শালা উজবুক অ্যানাকোন্ডা, তুই বলেছিস তাই না ফুচকা এত ঝাল দিতে? তোকে চাইনিজ কুড়াল দিয়ে কেটে কুচি কুচি করে শিক কাবাব বানিয়ে ইঁদুরকে খাওয়াবো, আর ইঁদুরের মাংস তোকে খাওয়াবো। বলে আনায়া হনহন করে দুইজনকে নিয়ে সেইখান থেকে চলে যায়। আনায়ার কথা শুনে কিছু সময়ের জন্য নির্ঝর ভ্যাবা চেকা খেয়ে যায়। আহান আর সেইখানে না দাঁড়িয়ে নির্ঝরকে নিয়ে গাড়িতে বসে পড়ে। আহান গাড়ি চালাচ্ছে আর রাগে ফুঁসছে। আর এইদিকে নির্ঝর বলে ওঠে, মনে হবে আহান মেয়েটার খুব সাহস। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, তোকে যদি শিক কাবাব বানিয়ে যদি ইঁদুরকে খাওয়ার, তাহলে ইঁদুরের মাংস তোকে কিভাবে খাওয়াবে? এই বলেই নির্ঝর হেসে দেয়। যাই বলিস আহান, রেসিপিটা দারুণ ছিল। আহান নির্ঝরের দিকে রাগী চোখে তাকালে নির্ঝর চুপ করে যায়। মিস বকবক, অনেক বড় ভুল করলে তুমি। কাল তোমাকে এমন শাস্তি দিব যে সারা জীবন মনে রাখবে যে আহান রেজওয়ান কি জিনিস। আনায়া বাসায় চলে এসে রাগে হাত থেকে ব্যাগটা সোফায় রেখে ফ্রিজ থেকে পানি নিয়ে ঢকঢক করে খেয়ে সোফায় বসে পড়ে। আনায়াকে এইভাবে বসে থাকতে দেখে আরিফ তার সামনে এসে দাঁড়ায়। কি হয়েছে মামুনি, তুমি এত চুপচাপ বসে আছো আর এত তাড়াতাড়ি চলে এলে? কিছু কি হয়েছে? কি আর হবে পাপাই, কিছু হয়নি। আচ্ছা পাপাই, তুমি আমাকে ইচ্ছে করে তোমার অফিসে রেখেছো তাই তো? আরিফ আনায়ার কথা শুনে ভ্যাবা চেকা খেয়ে যায়। না মানে আমি ভাবলাম যে অন্যর অফিসে কেন কাজ করবে, তার জন্যই তো আমার অফিসে তোমাকে দিলাম। হয়েছে, তোমার দাঁত কেলানি বন্ধ করো।
বলেই আনায়া তার রুমে চলে যায়। কি হলো, মেয়েটা এভাবে চলে গেল কেন? তুমি কি কিছু বলেছো? এভাবে তাকানোর কি আছে? আমি আর কি করব? হয়তো তোমার গুণধর ছেলের সাথে কিছু হয়েছে। আচ্ছা সাহেলা, আমি কিছু একটা ভাবছি। কি ভাবছো? আহানের সাথে যদি আনায়ার বিয়ে দিই তাহলে কেমন হবে? ওরে বাবা, দুজন দুজনকে সহ্য করতে পারে না, আর তুমি বলছো দুজনের বিয়ে দিবে? তুমি মুখটা বাংলার পাস করে রেখো না। পারবে তুমি অন্য জায়গায় আনায়াকে বিয়ে দিয়ে নিজের থেকে দূরে থাকতে? তা পারবো না। মেয়েটা আমাদেরকে মায়ার বাঁধনে বেঁধে ফেলেছে, কিন্তু আহান আর আনায়া কখনোই রাজি হবে না। কিভাবে দুজনের বিয়ে দিবে? ওইসব নিয়ে তুমি ভেবো না, শুধু দেখে যাও আমি কি কি করি। দুইজনের কথার মাঝেই আহান চলে আসে। আহান কিছু না বলে নিজের রুমে চলে যেতে চাইলে আরিফ দাঁড়াতে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে আহান। হ্যাঁ বাবা বলো, শুনছি। আমি আর তোমার মা চাই তুমি আনায়াকে বিয়ে করো। কি? তোমাদের গুণধর বাদর মেয়েকে আমি বিয়ে করব? কখনোই না। হ্যাঁ রে, আমার বইয়ে গেছে তোর মতো সজারু উজবুক অ্যানাকোন্ডাকে বিয়ে করতে। আনায়া মুখ সামলে কথা বলো। আমারও শখ জাগেনি তোমার মতো পাগলিকে বিয়ে করার। কি বললি? আমি পাগলি? শুধু পাগলি না, মিস বকবক, শাকচুন্নি, পেতনি, আরো অনেক কিছু বলেই আহান তার রুমে চলে যায়। আমাকে শাকচুন্নি পেতনি বলা? দাঁড়াও চান্দু, তোমার হবে। বলেই আনায়া তার নিজের রুমে চলে যায়। আর এদিকে সাহেলা আরিফের দিকে তাকিয়ে বলে, দাও, আরো বেশি করে দুজনের বিয়ে দাও। উফ, আগে জানতাম শুধু আনায়া ঝগড়া করে, এখন দেখি আমার ছেলেটাও ঝগড়া করে। এইভাবেই যেন আহান আর আনায়ার ঝগড়া দিনে দিনে শুরু আর শেষ হয়। সকালের মিষ্টি রোদে আনায়ার ঘুম ভেঙে যায়। আড়ামোড়া ভেঙে বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে আনায়া চলে যায় তার ছোট্ট বারান্দায়। বারান্দায় দাঁড়িয়ে আনায়া ফুল গাছে পানি দিচ্ছে আর গান গাইছে। বিদেশের ধলা বাদর আমাদের বাংলাদেশে, তাও আবার জন্ম নিল পাপাইয়ের ঘরে। ওরে বাদর বাদর ধলা বাদর! আরে বাহ আনায়া, তুই তো মস্ত বড় গায়িকা। নিজের কাঁধে কিছুটা হাত রেখে বললাম। আহান তার রুমেই ঘুমিয়েছিল। আনায়ার এমন অদ্ভুত গান শুনে তার ঘুম ভেঙে যায়। উফ আল্লাহ, এই মেয়ের মুখটা কি কোনোভাবে চুপ থাকে না? যখনই মুখ খুলে তখনই বাজে কোনো কথা বের হবেই। আহান আর সহ্য করতে না পেরে বেড ছেড়ে বারান্দায় চলে যায়। বারান্দায় গিয়ে দেখে মনের সুখে আনায়া গাছে পানি দিচ্ছে আর এই অদ্ভুত গান গাইছে। আনায়ার এমন গান শুনে আহান চলে ধমক দিয়ে বলে, এই মেয়ে, এইগুলো কি গান নাকি আর কিছু? কি অদ্ভুত গান! ওরে ধলা বাদর, আপনার ভালো লেগেছে আমার গান? আরেকবার শোনাই। মিস বকবক, তোমার গান শুনে আমার মন ভরে গেছে। বলেই আহান তার রুমে চলে যায় ফ্রেশ হতে। আনায়া তার রুমে গিয়ে রেডি হয়ে তাড়াতাড়ি করে হল রুমে চলে আসে। কোনো মতে নাস্তা করে অফিসে চলে যায়। আর এইদিকে আহান আজকে ব্ল্যাক শার্ট, হোয়াইট প্যান্ট, ব্রাউন জ্যাকেট, হাতে ঘড়ি আর চোখে সানগ্লাস পরে নিজের রুম থেকে বের হয়ে হালকা নাস্তা করে গাড়িতে বসে চলে যায় অফিসে। কিরে, কালকে অনেক কিছু হলো, সাত্তু কি কিছু করেনি তো? উজবুক আমাকে কচু করবে, শালা সজারু। আনা, পিছে তাকা। কেন রে? আমি পিছে তাকাবো কেন? ওই বাদর এসছে নাকি? একবার তো পিছে তাকা। দূর, ওকে তাকাচ্ছি। বলেই আনায়া পিছে তাকিয়ে দেখে খাম্বাটা চোখ পাকিয়ে তাকিয়ে আছে। ওরে বাবারে, খাম্বাটা তো সব শুনে ফেললো রে। আজকে আমি সত্যি শেষ। এই আনায়া, সাত্তু তোর সামনে আসছে, এখন কি হবে? কি আর করব, ভয় তো গলা শুকিয়ে যাচ্ছে আমার। আনায়ার সামনে দাঁড়িয়ে একটু আগে কি বললে? আমাকে মিস বকবক? কই বাদর থুকু, স্যার কিছু তো বলিনি। আর আপনি এভাবে এগিয়ে আসছেন কেন? আমি কাছে আসাতে তুমি কেন পিছিয়ে যাচ্ছ মিস বকবক? আমার কেবিনে এসো, কিছু কাজ আছে। বলেই আহান তার কেবিনে চলে যায়। আহান তার কেবিনে চলে যেতেই লিমন আনায়ার সামনে এসে দাঁড়ায়। আনায়া, আর কেন তোমার সামনে এসে দাঁড়িয়েছে? স্যার কি তোমাকে পছন্দ করে? পছন্দ করলে তোর কোনো সমস্যা শালা? যা এখান থেকে, তা না হলে তোকে এখন কুত্তার স্যুপ খাওয়াবো। আনায়ার কথা শুনে লিমন নিজের মুখে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। কি রে, পেট ভরেছে নাকি আরো খাবি? কোনটা? না, আমার পেট ভরেছে। মিস আনায়া, স্যার আপনাকে কখন থেকে ডাকছে, এই কথা কি আপনার কানে যায় না? তোর শালা মোটা ভ্যাজ। স্যার, আপনার কোনো কাজ নেই, শুধু শুধু আমার পেছনে পড়ে থাকেন।
আজকেও কি আপনার বউ আপনাকে রামধলাই দিয়েছে যে সব ঝাল আমার ওপর ঝাড়ছেন? মিস আনায়া, আপনি চুপ করে থাকতে পারেন না? যখনই মুখ খোলেন বাজে কথা বের হয়। স্যার, চিৎকার করেন কেন? কানে তো শুনতে পারি। আমার মতো কিউট মাসুম বাচ্চার উপর কেন এত অত্যাচার করেন? আনায়ার কথা শুনে ম্যানেজার রাগে সেখান থেকে চলে যায়। আর এদিকে ল্যাপটপে আনায়া এই অদ্ভুত কথা শুনে আহান হাসতে থাকে। সত্যি মেয়েটা পাগল। আনো, তুই এই বাজে কথা কবে ছাড়বি বলতো? আর কি সব রেসিপির কথা বলিস, শুনলেই কেমন যেন লাগে। আরে ওই মোটা ভ্যাজ ম্যানেজার শুধু শুধু আমার সাথে ঝগড়া করতে আসে। গরুটাকে মঞ্চে ছুরি দিয়ে পেট ফুটো করে দিই। এই মেয়ে কখনোই ভালো হবে না। আনো, তোর পেছনে ম্যানেজার। আনায়া তার পিছে ঘুরে দেখে ম্যানেজার দাঁড়িয়ে আছে। আনায়া বেঁকি হাসি দিয়ে বলে, স্যার, পেছন থেকে অন্যের কথা শোনা বাদ দিন। এইটা কিন্তু শরীরের জন্য ভালো না। ম্যানেজার রাগে আর কিছু না বলে ঠাস করে আনায়ার টেবিলে অনেকগুলো ফাইল রেখে চলে যায়। শালা ইচ্ছে করেই দিল, মঞ্চে এক ঘুষি দিয়ে উগান্ডায় পাঠিয়ে দিই। হয়েছে তোর, নে এবার মন দিয়ে কাজ কর। আনায়া ফাইল দেখার কারণে আহান সে তার কেবিনে ডেকেছে তা সে ভুলেই গেছে। আনায়াকে আসতে না দেখে আহান তার কেবিন থেকে বের হয়ে আনায়ার পিছনে এসে দাঁড়ায়। মিস বকবক, আমি আপনাকে ডেকেছি, সে খবর কি আর আপনার আছে? এই এই তোহা, দেখ তো কোন খাম্মা আমার পেছনে দাঁড়িয়ে ছাগলের মতো ম্যামা করছে। তোহা পিছনে ফিরে দেখে আহান দাঁড়িয়ে আছে। তোহা শুকনো একটা ঢোক গিলে আনায়াকে খোঁচা দেয়। কি হলো, খোঁচা দিচ্ছিস কেন? তোর সামনে হনুমান নাকি? হনুমানের চাইতেই অনেক ভয়ঙ্কর মানুষ সামনে দাঁড়িয়ে আছে। আরে কে, কোন শালা? পিছনে ফিরে দেখে আহান চোখ মুখ লাল করে তার দিকে তাকিয়ে আছে। স্যার, আপনি পিছন থেকে কেন আমার সব কথা শুনে জন্মের সময় কি সবার পিছনে ছিলেন? যাই বলি না কেন পিছনে এসে দাঁড়িয়ে থাকেন। আহান আর কিছু না বলে আনায়ার হাত ধরে নিজের কেবিনে নিয়ে যায়। আর এইদিকে তোহা, আজ তো আনো শেষ। ঠিক বলেছিস, এই মেয়েটা একটুও চুপ থাকতে পারে না। না জানি আনুর কপালে আজ কি আছে। আহান তার কেবিনে আনায়াকে এনে সামনে দাঁড় করিয়ে কিছু ফাইল টেবিলে রাখে। আনায়া এত ফাইল দেখে কাঁদো কাঁদো মুখ করে বলে, স্যার, ওই স্যার 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 ও স্যার ওই স্যার বাচ্চা। ভেড়ার মতো চিৎকার করছো কেন? কানে তো শুনতে পারি, বলো কি বলবে? এত ফাইল কিভাবে দেখবো, একটু তো দয়া করুন। 24 ঘন্টা তোমার হাতে আছে, কাজটা তাড়াতাড়ি শেষ করো। বিড়াল, ছাগল, বাদর, তোকে দেখে নিব। বলে যেই না বসতে যাবে তখনই আহান বসতে মানা করে দেয়। দাঁড়িয়ে থেকে সব কাজ করতে হবে। আমি তো জানি শালা তুই ইচ্ছে করেই এই কাজটা করছিস। আর কি, আনায়া দাঁড়িয়ে থেকেই ফাইলগুলো চেক করতে থাকে। ঘন্টা খানিক পর আনায়া আর দাঁড়িয়ে থাকতে না পেরে যেই না বসতে যাবে তখনই আহান বসতে মানা করে দেয়। মিস বকবক, আমি কি আপনাকে বসতে বলেছি? দাঁড়িয়ে থেকে সব কাজ শেষ করবেন। স্যার, আমার পায়ে ভীষণ ব্যথা করছে, একটু বসি। না, বসা যাবে না। আর যদি বসতে চান তাহলে কাজ কিন্তু আরো বাড়িয়ে দিব। না স্যার, আমি ঠিক আছি। আহান আনায়ার এমন চেহারা দেখে মনে মনে বলে, আমাকে রাগানো তাই না? দেখো মিস বকবক, এইবার দেখো দাঁড়িয়ে থাকতে কেমন লাগে। ওকে মিস বকবক, আপনি কাজ করুন, আমি একটু আসছি। বলেই আহান তার চোখে সানগ্লাসটা পরে গাড়ির চাবি নিয়ে সিটি বাজাতে বাজাতে বের হবে। সেই সময় পিছনে ঘুরে বলে, মিস বকবক, এইভাবে দাঁড়িয়ে কাজ করবেন। আর যদি আমি জানতে পারি যে আপনি বসে কাজ করেছেন তাহলে আপনার খবর আছে। বলেই আহান চলে যায়। ধলা বাদর কোথাকার, তোকে আমি পটলের সাথে সাপের মাংস রান্না করে খাওয়াবো, আর তার সাথে টিকটিকির চাটনি। পাপাই গো, দেখে যাও তোমার হারামি ছেলে আমাকে কত বড় শাস্তি দিয়েছে। বেশ ঘন্টার উপরে হবে আনায়া দাঁড়িয়ে কাজ করছে। আর এইদিকে আহান এত কাজ দিয়ে যে অফিস থেকে বের হয়েছে তার আর আসার নাম নেই। কিছুক্ষণ পরেই ম্যানেজার আহানের কেবিনে আসে। স্যার, আসবো? পরপর কয়েকবার বলার পরেও ও যখন দেখছে ভিতর থেকে কোনো উত্তর আসছে না, তখন ম্যানেজার আর কিছু না ভেবে সোজা আহানের কেবিনে ঢুকে পড়ে। ম্যানেজার ঢোকা মাত্রই তার চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়, কারণ আনায়া চেয়ারে বসে ফাইলের উপর মাথা রেখে আরাম করে ঘুমিয়ে আছে। এইসব কাণ্ড দেখে ম্যানেজার প্রচুর রেগে চিৎকার করে ওঠে, মিস আনায়া,
ম্যানেজারের চিৎকার শুনেও আনায়ার ঘুম ভাঙে না। তা দেখে ম্যানেজার দ্রুত পায়ের সামনে থাকা পানির গ্লাস নিয়ে আনায়ার উপর ঢেলে দেয়। সেই সময় আনায়া চমকে ওঠে। ও আম্মু গো, অফিসের ছাদ ফুটো হয়ে গেছে, আমার উপর বৃষ্টির পানি পড়ছে। কে কোথায় আছো সবাই দেখে যাও, বাঁচাও আমাকে। মিস আনায়া, আপনি একটু চুপ করবেন? অফিসের ছাদ ফুটো হয়নি, আমি আপনার মুখে পানি ঢেলে দিয়েছি। কাজ ফেলে আপনি আরামে ঘুমিয়ে আছেন। ওই শালা মোটা ভ্যাজ, তোর সাহস তো কম না, আমার মুখে পানি ঢালা। আর এত সারের মতো চিৎকার করে কি আছে, আমি তো কানে শুনতে পারি। আপনার সাহস তো কম না, আপনি আমাকে মুঠোভাজ বলেন? দাঁড়ান, আজকে স্যার আসুক, আপনার নামে বিচার দিব। বলেই ম্যানেজার চলে যায়। শালা মোটার বাচ্চা মোটা, আজকেও মনে হয় বউ উড়াধুরা মেরেছে, তার জন্য সব ঝাল আমার উপর মেটাতে এসছে। মোটা গরু হাতি কোথাকার, মঞ্চে তেলা পোকার জুস করে খাওয়ায়। ধুর, আর করবো না শালার কাজ, আমাকে শাস্তি দেয়া, তাই না? দাঁড়া, তোর ফাইলের এমন 12টা বাজাবো যে তুই বারবার আমার নাম নিবি। আনায়া দুষ্টু হাসি দিয়ে ফাইলের মধ্যে ইচ্ছে মতো মনে যা আসে তা এঁকে কিছু লিখে আহানের কেবিন থেকে বের হয়ে যায়। আর এইদিকে আহান মনের সুখে কফি শপে বসে আরাম করে কফি খাচ্ছে। কফির কাপটা হাত থেকে রেখে ঘড়ির দিকে নজর দেয়। বেশ অনেকটা সময় পার হয়ে গেছে। মিস বকবক হয়তো এত করে শিক্ষা পেয়েছে। বলেই আহান বিল দিয়ে কফি শপ থেকে বের হয়ে গাড়িতে বসে অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায়। আনায়া তোহা আর লিসার সামনে এসে দাঁড়ায়। কিরে, তোরা দুজন কি করছিস? কি ব্যাপার আনো, তুই এতটা নর্মাল ব্যবহার করছিস? কোনো গন্ডগোল করিস নি তো? কবে আনো গন্ডগোল ছাড়া শান্ত থেকেছে, তুই কি একটু বলতে পারবি? দেখ আজকে আবার আহান স্যারের কেবিনে বসে কি করছে। কি, তোরা আমার বিষয়ে এইসব ভাবিস? আমি কত কিউট মাসুম একটা মেয়ে, আর তোরা আমার নামে এইরকম ভাবে কথা বলতে পারলি? আরে তুই কান্না করিস কেন? আমি আর লিজা তো জানি তুই কতটা কিউট মাসুম একটা মেয়ে, তোর নামে কি আর আমরা খারাপ কিছু বলতে পারি? থ্যাংক ইউ হারামি বেস্টুরা, আজ তোদেরকে বেগুন দিয়ে কুমিরের তরকারি, তেলাপোকার পোলাও আর ইঁদুরের চাটনি খাওয়াবো। আর হ্যাঁ, ডিমের বোরহানি। লিজা আনায়ার কথা শুনে দৌড়ে ওয়াশরুমে চলে যায়, আর তোহা কপাল কুঁচকে মুখে হাত দিয়ে বসে থাকে। প্লিজ আনু, তোর এই অদ্ভুত রেসিপি আর বলিস না, আমি বাসায় গিয়ে আর কিছু খেতে পারবো না। আচ্ছা কি ঠিক আছে, হ্যাঁ আর কিছু বলবো? তাদের কথার মাঝেই আহান এসে হাজির হয়। আনায়াকে তার কেবিন থেকে বের হয়ে নিজের সিটে বসে থাকতে দেখে ভীষণ রেগে যায়। মিস বকবক, আপনাকে যে আমি কাজ দিয়েছি তা কি শেষ করেছেন? এই তোহা, দেখ তো আমার পেছনে কোন ছাগল দাঁড়িয়ে ম্যামা করছে। এই ছাগলটাকে চুপ থাকতে বলতো, তা না হলে ছাগলের বাচ্চাকে কাকের সাথে নুডলসের স্যুপ খাওয়াবো। আনায়ার কথা শুনে আহানার 1 মিনিট না দাঁড়িয়ে মুখে হাত দিয়ে নিচের কেবিনে দ্রুত চলে যায়। আর এইদিকে লিসা তার সিটে বসতে যাবে, কিন্তু আবার আনায়ার কথা শুনে লিসা আবার ওয়াশরুমে দৌড় দেয়। তোহা তো চোখ মুখ কুঁচকে রাখে। আবারও তুই এই ধরনের কথা বললি? আর তোর পিছে কোনো ছাগল না, আহান স্যার ছিল। আজকে তোর হবে আনু। ও আমার আল্লাহ, ওই বজ্জাত অ্যানাকোন্ডা হনুমানের বাচ্চা ছিল, আমাকে পরে থুকু আগে বলিসনি কেন? আজকে তো ওই বদের হাড্ডি আমার ইজ্জতের ফালুদা বানাবে। উফ আল্লাহ। আহান তার কেবিনে বসে আছে। ইয়াকছি, কি অদ্ভুত রেসিপি রে বাবা। এই ধরনের কথা এই আনায়া ছাড়া আর কে বলতে পারবে? আর আমার বাবা বলে এই পাগলিকে বিয়ে করতে হবে। ওর মতো পাগলিকে বিয়ে করে আমার জীবন নষ্ট করবো নাকি? আনায়াকে বিয়ে করলে আমি সত্যি মারা যাব। আহান আর কিছু না ভেবে সামনে থাকা ফাইলগুলো দেখতে থাকে। বেশ কয়েকটা ফাইল দেখার পর আর একটা ফাইল হাতে নিয়ে খুলে দেখা মাত্রই আহানের চোখ বড় বড় হয়ে যায়, কারণ আনায়া বেশ অদ্ভুত রেসিপি আহানের জন্য লিখেছে। আহান স্যারের বাচ্চা, আপনার জন্য আমার তৈরি করা রেসিপি: বেগুন দিয়ে ইঁদুরের তরকারি, বাদুরের কাচ্চি পোলাও, খরগোশের কোরমা, হাতির মাংসের রেজালা, সজারুর রোস্ট, আর সব হজম করার জন্য ভেড়ার বোরহানি। এই অদ্ভুত রেসিপি দেখে আহান যেন অজ্ঞান হওয়ার অবস্থা। এই মেয়ে কি দিয়ে তৈরি, কি অদ্ভুত রেসিপি রে বাবা, তাও আবার আমার জন্য। এই মেয়েকে যাই শাস্তি দেই না কেন, উল্টো আমাকেই বাস খেতে হয়। আর কিছু না ভেবে আহান আনায়া বলে চিৎকার করে ওঠে।
এত জোরে চিৎকার করে যে বাহিরের স্টাফরা সবাই যেন আহানের কেবিনের দিকে তাকিয়ে আছে। কি হলো? এইভাবে স্যার চিৎকার করে তোকে কেন ডাকছে? কোনো গন্ডগোল করিসনি তো? গন্ডগোল ছাড়া এই মেয়ে কবে শান্ত থেকেছে বলতে পারিস? কিরে, তুই এভাবে বসে আছিস কেন? যা, তোকে ডাকছে। তোহা শোন না, আমার বদলে তুই যা, আমি একটু আসছি। বলেই আনায়া নিচের কাঁধে ব্যাগ নিয়ে ঘুরেই দেখে ম্যানেজার তার সামনে। মিস আনায়া, স্যার আপনাকে কখন থেকে ডাকছে? আপনার কানে কি স্যারের কথা ঢোকে না? কানে তো যায় স্যার, কিন্তু আপনি যদি হাতির মতো সামনে দাঁড়িয়ে থাকেন তাহলে কিভাবে আমার মতো মাসুম বাচ্চা স্যারের কেবিনে যাবে? আর হ্যাঁ স্যার, আজকেও কি আপনি আপনার বউয়ের হাতে কেলানি খেয়েছেন যে সব সময় আমার আগে পিছে ছাগলের মতো ম্যামা করেন? ম্যানেজার রাগে শুধু সাপের মতো ফুঁসতে থাকে। জানে যে এই মেয়ের সাথে কথা বলে কোনো লাভ নেই, যাই বলবে তার মুখ থেকে উল্টোপাল্টা কথা বের হবেই। ম্যানেজার আনায়াকে আর কিছু না বলে রাগে সেইখান থেকে চলে যায়। এইদিকে আনায়া না আসাতে আহান আবার তার নাম ধরে ডাকতে থাকে। আহানের কথা শুনে আনায়া, উফ, এই বদের হাড্ডি দেখে আমার পিছু ছাড়বে না। আজ মনে হয় আমার কপালে শনি রবি সোম তিনটাই আছে। আনায়া রে, এখন তোর কি হবে? আনায়া আর কিছু না ভেবে সোজা চলে যায় আহানের কেবিনে। আহান তার মুখটা ফাইল থেকে তুলে আনায়ার দিকে রাগি চোখে তাকায়। আহানের এমন রাগি চেহারা দেখে আনায়া ভয়ে শুকনো ঢোক গেলে। আমাকে ডেকেছেন বদের হাড্ডি ধুক্কু স্যার? আনায়ার কথা শুনে আহান তার হাতের ফাইলটা নিয়ে আনায়ার সামনে ধরে। আনায়া একবার ফাইলের দিকে আর একবার আহানের দিকে তাকায়। এইসব কি মিস বকবক? আমি কি করে জানবো স্যার এইসব কি? আর আমি তো এসব লিখিনি। আমি তো একবারের জন্য বলিনি যে তুমি এসব লিখেছো। ইস রে, গাবি, এখন কি করবি তুই? শালা তো সব বুঝে গেল। আসলে স্যার হয়েছে কি, ওই যে মোটা ভ্যাজ আছে না, এইভাবে তাকানোর কি আছে? বললাম যে আমাদের ম্যানেজার আছে না, সেই হয়তো এই ফাইলে এসব লিখেছে আর নাম দিয়েছে আমার। আপনি বলুন বদের হাড্ডি, আমি কি এইসব ফালতু লেখা লিখতে পারি? কি বললে তুমি? আমি কি? ও স্যার সরি, আসলে আমাদের ম্যানেজার আপনার ফাইলে এসব অদ্ভুত রেসিপি লিখেছে। আমি তো আর এইসব রেসিপির নাম কখনোই শুনিনি, সত্যি বলছি স্যার। আমার কাছে মিথ্যা বলা হচ্ছে? এই লেখাগুলো ম্যানেজার না তুমি লিখেছো, আর আমি তোমাকে ভালো করে চিনি। এর শাস্তি তুমি এখনই পাবে। তোমার কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকো, আর আমি না বলা পর্যন্ত কান আর পা নামাবে না। কি? আমি কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকবো? পারবো না আমি এই কাজ করতে। এখন যদি আমার কথা মতো কাজ না করো তাহলে এই অফিসে সারা রাত তোমাকে থাকতে হবে। আমি জানি তো, উজবুক কোথাকার, তুই এটা ইচ্ছে করে করেছিস। কি ভাবছো মিস বকবক? তাহলে কানে ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকো। আর কি, আহানের কথা মতো আনায়া তার কান ধরে এক পা তুলে দাঁড়িয়ে আছে। আল্লাহ, ওপর থেকে দড়ি ফালাও, এই বদের হাড্ডিকে আমি উপরে পাঠিয়ে দিই। আমাকে বকা দেওয়া শেষ হলে চুপচাপ দাঁড়িয়ে থাকো মিস বকবক। এখন বুঝবে কেমন লাগে আমার সাথে এই আহান রেজওয়ানের খানের সাথে পাঙ্গা কতটা ভারী পড়বে তোমার উপর। আহান তার কাজে মন দেয় আর ম্যানেজারকে কল করে বলে তোহাকে দিয়ে কফি পাঠিয়ে দিতে। ম্যানেজার তোহার কাছে এসে বললে তোহা আর দেরি না করে আহানের জন্য কফি বানিয়ে নিয়ে তার কেবিনে চলে আসে। ভিতরে ঢুকেই দেখে আনায়া কান ধরে এক পা উঁচু করে দাঁড়িয়ে আছে। আনায়ার দিকে তোহা তাকিয়ে মনে মনে বলে, হাই রে, কে যে তোকে বলেছে আহান স্যারের সাথে পাঙ্গা দিতে? এখন নিজের ঠেলা নিজেই সামলা। কফিটা রেখে আনায়ার দিকে তাকিয়ে তোহা আহানের কেবিন থেকে বের হয়ে যায়। আনায়া আর সহ্য করতে না পেরে, এই বদের হাড্ডি আমি গেলাম বলেই এক ভোর দৌড় দেয়। আহান কিছু সময়ের জন্য ভ্যাবাচাকা খেয়ে যায়। আনায়া আর 1 মিনিট দেরি না করে ব্যাগ নিয়ে সোজা দৌড়ে অফিসের বাহিরে চলে আসে। বাহিরে এসে আনায়া হাঁপাতে থাকে। তখনই আনায়ার চোখ পড়ে আহানের গাড়ির উপর। শালা সজারুর বাচ্চা, আমাকে শাস্তি দেয়া, দাঁড়া। বলেই আশেপাশে তাকিয়ে দেখে কিছুটা দূরে একটা বড় পাথর পড়ে আছে। আর 1 মিনিট দেরি না করে আনায়া পাথরটা তুলে সামনে লাইটের কাঁচ দুটো ভেঙে ফেলে আর ব্যাগ থেকে লিপস্টিক বের করে বড় বড় করে লিখে রাখে, শালা বদের হাড্ডি অ্যানাকোন্ডা, তোর গাড়ির 12টা বাজালাম।
বলেই আনায়া সেইখান থেকে দ্রুত পায়ে চলে যায়। আর এদিকে আহান তার কেবিন থেকে সব দেখছে আর রাগে ফুঁসছে। মিস বকবক, আমার গাড়ি যে হাল করেছো তার শাস্তি তুমি পাবে, আর তোমাকে এমন শাস্তি দিব যে চিরজীবন মনে রাখবে। মিস আনায়া আহমেদ চৌধুরী। আনায়া বাসায় এসে দেখে সাহেলা কিছু একটা করছে। তা দেখে আস্তে করে পিছনে দাঁড়িয়ে বলে, কি করছো মামুনি? দেখছিস না চোখে কি করছি? রান্না করছি। আর তোর এই দাঁত কেলানি বন্ধ কর। ভালো করে বললাম তো কথাটা, তাই তোমার ভালো লাগলো না। আচ্ছা, আমি রুমে গেলাম। বলেই আনায়া তার রুমে যাবে, তখনই লিসা এসে হাজির। আনায়া পিছনে ফিরে দেখে লিসা দাঁড়িয়ে আছে, আর হাতে যেন কি একটা কার্ডের মতো দেখা যাচ্ছে। কি রে, তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। আনায়ার কথা শুনে সাহেলা কিচেন থেকে এসেই দেখে লিসা দাঁড়িয়ে আছে। আরে লিজা, এভাবে বাহিরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। সাহেলার কথা শুনে লিসা ভিতরে এসে বলে, আন্টি এই নিন কার্ড। কিসের কার্ড রে লিজা? আমার বিয়ের কার্ড। কি, তোর বিয়ের কার্ড? আর আমি জানি না? ড্রামা কুইন, আরে আমিও তো জানি না। বাসায় গিয়ে দেখি বাবা আমার হাতে এই কার্ডটা ধরিয়ে দিয়ে বলল তোকে আর তোহাকে যেন দিয়ে আসি। ও আচ্ছা, তাহলে তো তোর বিয়ে আমি যাব। কি বলো মামুনি? হ্যাঁ যাবি তো, তবে আহানের সাথে। আমি আর তোর পাপাই বিয়ের দিন যাব। না, এই বদের হাড্ডি ছেলের সাথে আমি যাব না। তুই যাবি, আর তোর হাত পা শরীর সবকিছুই সাথেই যাবে। আরে রাগ করিস না, যাব আমি, কিন্তু ওনার সাথে না, তোহার সাথে। কেমন? আচ্ছা ঠিক আছে, তুই তোহার সাথে চলে যাবি, কিন্তু আমার মামা বাড়িতে। বিয়ে সেইখানেই হবে। আর অফিসে সবাইকে বলে দিয়েছি। সেদিন স্যারের সাথে ওনার বন্ধু ছিল, কি যেন নাম? নির্ঝর? হ্যাঁ নির্ঝর, তাকেও স্যার সাথে করে নিয়ে যাবে। আর তুই আজকেই তোহাকে নিয়ে পৌঁছে যাবি, কেমন? দেরি যেন না হয়। তাহলে আমি আসি। বলেই লিসা চলে যায়। যা, আর দাঁড়িয়ে থেকে কি করবি? সবকিছু গুছিয়ে নিয়ে তোহাকে কল করে বের হয়ে যা। ওকে মামুনি। বলেই আনায়া তার রুমে যাবে, সেই সময় সাহেলা পিছন থেকে ডাক দেয়, আজকেও কি আহানের সাথে তোর ঝগড়া হয়েছে তাই না? এইভাবে তাকানোর কি আছে? এই আর নতুন কি বলো তো? তোমার ছেলে আমার সাথে ইচ্ছে করে ঝগড়া করে। ও হ্যালো শাকচুন্নি, আমি তোমার সাথে ঝগড়া করি না, তুমি ইচ্ছে করে আমার সাথে ঝগড়া করো। তোদের ঝগড়াতে আমি পাগল হয়ে যাব, যেমন আমার ছেলে। আর তুই কথা না বাড়িয়ে তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নে। কেউ আর কিছু না চেয়ে যার রুমে চলে যায়। আনায়া তার রুমে গিয়ে তোহাকে কল করে। হ্যালো। ও কুত্তি, কতক্ষণ ধইরা ফোন করতাছি, ধরিস না কেন তুই? ওয়াশরুমে থাকলে কেমনে ফোন ধরমো? আচ্ছা শোন, লিজা কি তোর বাসায় এসেছিল? ওর নাকি বিয়ে, তুই যাবি না? হ্যাঁ, সেই জন্যই তো রেডি হচ্ছে। কেন, তুই যাবি না? হ্যাঁ রে, যাব। আমি না গেলে তো বিয়েই হবে না। ড্রামা কুইন। আচ্ছা শোন, তুই রেডি হয়ে আমাদের বাসায় চলে আয়। এইখান থেকে আমি আর তুই একসাথে যাব, কেমন? এখন রাখি, বাই। বাই। আর এইদিকে আহান ফ্রেশ হয়ে নির্ঝরকে কল করে। অনেক সময় ধরে কল বেজেই যাচ্ছে, কিন্তু কল ধরার নাম নেই। শেষবারের মতো কল দিয়ে আহান সেই সময় নির্ঝর কলটা রিসিভ করে। ওপাশ থেকে হ্যালো বললে, শালা, সে কখন থেকে তোকে কল করছি, কোথায় ছিলি তুই? প্রথমে তো আমার কোনো গুণই নেই যে আমাকে তুই শালা বলবি। আর আমি ফোন ধরতে পারিনি, কারণ হলো আমি ওয়াশরুমে ছিলাম। তুই একবার বল কেন কল করেছিস? তুই রেডি হয়ে থাকবি, আমি তোকে নিতে আসবো। কেন, কোথাও যাচ্ছি নাকি আমরা? হ্যাঁ, আমার অফিসের একজন স্টাফের বিয়েতে, আর সাথে করে তোকে নিয়ে যেতে বলেছে। সেই বিয়েতে গেলে তুই তোহাকে দেখতে পারবি। তুই কি করে বুঝলি যে আমি তোহাকে পছন্দ করি? ওই দিন ফুচকার দোকানে দেখেছি কিভাবে তুই যে তোহার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলি। আর এত কথা বলা যাবে না, তুই রেডি হয়ে থাকিস, কেমন? আচ্ছা রাখি, বাই। বাই। বলেই আহান নিচে নেমে এসেই ডাইনিং টেবিলে খেতে বসে পড়ে। সাহেলা খাবার সামনে দিলে আহান খেয়ে টেবিল থেকে উঠে হাত ধুয়ে নিচের রুমে চলে যায়। আহান নিচের বিছানায় গা এলিয়ে দেয় আর ভাবতে থাকে, এই পাগলি মেয়েটা কবে যে আমার পিছু ছাড়বে কে জানে। আর কিছু না ভেবে আহান রেডি হতে চলে যায়। আনায়া কিছু খেয়ে বিছানায় শুয়ে পড়ে, আর এইদিকে তোহা এসে হাজির হয়। তোহা কলিং বেল বাজাতেই সাহেলা এসে দরজাটা খুলে দেয়। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন?
ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আন্টি আমিও ভালো আছি, কিন্তু আনু কোথায়? আর কোথায় হয়তো, তার রুমে আরাম করে ঘুমাচ্ছে। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো। তুমি যাও আনাইয়া, ও রুমে আছে। ওকে আঙ্কেল। তোহা আমার রুমে এসেই দেখে আমি টেডি বিয়ার নিয়ে উপর হয়ে শুয়ে আছি। আহা, কি শান্তির ঘুম, আর কিছুই খবর নাই তার। ওই হারামি, ওঠ, বেড়াইতে যাবি না? ওঠ তাড়াতাড়ি। বলেই তোহা বিছানার ওপাশে গিয়ে উঠে এক লাথি মেরে বেড থেকে ফেলে দেয় আনুকে। ও আল্লাহ গো গেল আমার কোমরটা। আহারে, আমার এত সুন্দর কোমর। এই কোন জলহস্তির বাচ্চারে যে আনায়াকে লাথি দিয়ে ফেলে দিল। সামনে আয় একবার, তোকে যদি টিকটিকির সাথে ব্যাঙের স্যুপ না খাওয়াই তাহলে আমার নামও আনায়া না। তোহা আনায়ার কথা শুনে মুখে হাত দিয়ে রাখে। ইয়াচ্ছি, প্লিজ আনো, তোর এই অদ্ভুত রেসিপি বলা বন্ধ কর। আনায়া পিছনে ঘুরে দেখে তোহা দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, তুই আমাকে লাথি মেরেছিস? মারবো না তো কি করব? তোর দিকে তাকিয়ে কি পানে পানে ডান্স দেব? সেই কখন থেকে তোকে ডাকছি, তোর কোনো খবর নেই। যা তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নে। আচ্ছা ঠিক আছে, তুই এখানে বসে থাক, আমি রেডি হয়ে আসছি। তোর দাঁত কেলানি বন্ধ করে তাড়াতাড়ি যা, দেরি যেন না হয়। আহান আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। পরনে ব্ল্যাক শার্ট, হোয়াইট প্যান্ট, ব্রাউন জ্যাকেট, হাতে রোলেক্সের ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা। এতেই যেন আহানকে অসাধারণ লাগছে। আর এইদিকে আনায়া ব্ল্যাক কামিজ পরছে, চুলগুলো কোমর অবধি ছাড়া, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক দেওয়া। ব্যাস, আনায়া রেডি। নিচের ব্যাগ হাতে নিয়ে আনায়া আর তোহা রুম থেকে বের হয়। সাহিলা আর আরিফের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে বসে রওনা দেয় লিসার মামার বাড়ি। আহান তার ব্যাগ হাতে নিয়ে রুম থেকে বের হয়ে দুইজনের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যায় নির্ঝরের বাড়ি। তাকে সাথে নিয়ে তারপর লিসার মামার বাড়ি রওনা দিবে। প্রায় 20 মিনিট পর আহান এসে পৌঁছয় নির্ঝরের বাড়ি। গাড়ি থেকে নেমে আহান চলে যায়। কলিং বেল চাপ দিতেই একজন মধ্যবয়স্ক লোক দরজা খুলে দেয়। ওপাশ থেকে নির্ঝর বলে ওঠে, কে এসেছে চাচা? আমি। তুই কি রেডি নাকি তোর জন্য বসতে হবে কোনটা? এভাবে তাকানোর কিছুই নেই, আমি রেডি আছি। তাহলে চল। বলেই দুইজন বের হয়ে যায়। আহান আর নির্ঝর দুইজনেই গাড়িতে বসে লিসার মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে বসে নির্ঝর আহানকে তোহার বিষয়ে অনেক কিছুই জানে দেয়, কিন্তু কিভাবে তোহাকে তার মনের কথা বলবে যদি তোহা তাকে ফিরিয়ে দেয়। আরে তুই চিন্তা করিস না, তোকে সাহায্য করতে পারে একজন, আর সে হচ্ছে মিস বকবক। কি ভাই, দেখ, অকালে মৃত্যুবরণ করতে পারবো না। যেই সব রেসিপির কথা বলে আনায়া, ওকে দেখলে আমার মনে হয় আমি মারা গেছি। আহান নির্ঝরের কথা শুনে হেসে দেয়। তুই যে কিভাবে সহ্য করিস, আর তোর জায়গায় আমি হলে ছোটখাটো মিনি স্টক করতাম। আহান তো হাসতে হাসতে শেষ, কিন্তু হঠাৎ আহানের মনে পড়ে যায় শুরু থেকে আনায়াকে যখন প্রথম দেখেছে, তারপর থেকে দুইজনের ঝগড়া, খুনসুটি সব যেন ভেবেই আনমনে হেসে দেয় আহান। নির্ঝর এইসব কিছু লক্ষ্য করে বলে, আহান, একটা কথা বলবো? বল। আমার মনে হয় তুই আনায়াকে ভালোবাসিস। আহান নির্ঝরের কথা শুনে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দেয়। মানে কি বলতে চাইছিস তুই? আমি মিস বকবককে ভালোবাসি? কখনোই না। যতই না করিস, কিন্তু তুই আনায়াকে যে ভালোবাসিস তা এখন না বুঝতে পারলেও পরে বুঝতে পারবি। আচ্ছা, এসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলে এখন চল, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। নির্ঝরের কথা শুনে আহান গাড়ি স্টার্ট দেয় আর ভাবতে থাকে, সত্যিই কি সে আনায়াকে ভালোবাসে? না, এইটা হতেই পারে না। আনায়াকে কখনোই ভালোবাসতে পারে না, কারণ তার সাথে ঝগড়া করা যায়, ভালোবাসা যায় না। আহান আর কিছু না ভেবে গাড়ি চালাতে মন দেয়। এইদিকে তোহা আর আনায়া পৌঁছে যায় লিসার মামার বাড়ি। গাড়ি থেকে নেমেই দেখে লিসা আর তার বাকি কাজিনরা দাঁড়িয়ে আছে। লিসা মুচকি হেসে তোহা আর আনায়াকে জড়িয়ে ধরে। তারপর তাদের ব্যাগ একজন লোক দিয়ে ভিতরে নিয়ে যেতে বলে।
লিসা সবার সাথে আনায়া আর তোহা দুইজনকে পরিচয় করিয়ে দেয়। পুরো বাড়িটা বিভিন্ন রকমের ফুল আর বিভিন্ন রকমের লাইট দিয়ে সাজানো। অসাধারণ লাগছে বাড়ির চারপাশটা। আনায়া আর তোহা দুইজনকেই এক রুমে রাখা হয়। বাড়ি ভর্তি মেহমান। আনায়া রুমে ঢুকে বেশ অবাক, এত বড় রুম। একটু পরে লিসা এসে দুইজনকে হালকা নাস্তা দিয়ে যায়। তোরা দুইজন হালকা নাস্তা করে নে। এই যে বিয়ের কোণে, তা তোর হবু স্বামীর নাম বললি না তো? লিসা একটু লজ্জা মাখা মুখে বলল। নিশান। আহা, কি লজ্জা কি লজ্জা। বলে তিনজনেই হেসে দেয়। আচ্ছা হয়েছে তোদের মজা করা, দুইজন নাস্তা খেয়ে আরাম কর, আমি গেলাম। তোহা আর আনায়া দুইজনেই হালকা নাস্তা করে বেশ আরাম করে বিছানায় নিজেদের গা এলিয়ে দেয়। আর এইদিকে আহান আর নির্ঝর পৌঁছে যায়। গাড়ি থেকে আহান নামতেই লিসার মামা তাড়াতাড়ি করে আহানের সামনে আসে। আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। লিজা বলছে আপনাদের কথা, আসুন ভেতরে আসুন। আহান আর নির্ঝর দুইজনেই বাড়ির ভিতরে চলে যায়। দুইজনকেই একটা রুম দেখিয়ে দেয়। রুমের ভিতরে বেশ আরাম করে বসে নির্ঝর। আহান তার শরীর থেকে জ্যাকেটটা খুলে একটা চেয়ারের কাছে রাখে। আর সেই সময় লিসা আসে। স্যার আসবো? হ্যাঁ এসো লিজা। স্যার আপনাদের জন্য হালকা নাস্তা এনেছি, খেয়ে আরাম করুন। বলেই লিসা বের হয়ে যায়। আহান আর নির্ঝর ফ্রেশ হয়ে এসে লিসার দেওয়া নাস্তাটা করে দুজনেই বিছানায় গা এলিয়ে দেয়। আহান নির্ঝরের বলা কথাগুলো ভাবতে থাকে। সত্যিই কি সে আনায়াকে ভালোবাসে? কে বলতে পারে, দুজনের ভাগ্যে হয়তো দুজনেই আছে। জার্নি করে এসে আমি আর তোহা এমন মরার মতো ঘুম দিয়েছি যে কোনো হুঁশ ছিল না। লিজা আমাদের রুমে এসে দেখে বেশ আরাম করে আমরা দুজন ঘুমিয়ে আছি। এতবার ডাকার পরেও আমাদের কারোরই ঘুম ভাঙছিল না দেখে লিজা আমার আর তোহার উপর পানি ঢেলে দেয়। সেই সময় আমার মুখ দিয়ে যা আসছে আমি তাই বলছি, ওই কোন শাকচুনির খালা তো মরে যে আমার গায়ে পানি দিলি? শালি, তোকে তো সজরুর সাথে ইঁদুরের জুস বানিয়ে খাওয়াবো। গদির বাচ্চা, চোখে কি দেখিস না যে আমি ঘুমিয়ে আছি? এই আনো, চুপ করবি? অনেক সময় ধরে তোর বকবক শুনছি, আর তুই আবার তোর রেসিপির কথা বললি। তাহলে পানি কে দিয়েছে তুই বল। তাকে কেটে কুচি কুচি করে কাবাব বানিয়ে লিজার বিয়েতে যারা এসছে তাদেরকে খাওয়াবো। লিসা আর কি বলবে? আনায়ার কথা শুনে মুখে হাত রেখে এক দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। এই গাধি, তুই চুপ করবি? আর যদি একবার তোর মুখ দিয়ে কোনো ফালতু কথা বের হয়েছে তাহলে তোকে আমি ধাক্কা দিয়ে বেড থেকে ফেলে দেব। কি? আমি গাধি? আমার মতো মাসুম কিউট একটা বাচ্চাকে তুই এই কথা বলতে পারলি? ও আল্লাহ, আমাকে তুলে নাও। আর শোনো, ওইটা লিজা ছিল। চলো এবার ফ্রেশ হয়ে রেডি হয়ে নে। বলেই দুজনেই ফ্রেশ হতে চলে যায়। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, সবাই সবার কাজে ব্যস্ত। আমি আর তোহা মিলে লিজাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। লিজাকে সাজানো শেষ হলে আমি আর তোহা মিলে সাজতে শুরু করি। লিজার হলুদে আমরা সবাই শাড়ি পরেছি, চুলগুলো খোপা করে তাতে ফুল দিয়ে সুন্দর করে সেজেছি। চোখে কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, দুই হাতে দুমুঠো চুড়ি, কানে দুল আর ছোট্ট একটা কপালে টিপ। তোহা লিজাকে নিয়ে আগেই রুম থেকে বের হয়ে গেছে, আর আমি এখন বিশ্ব সুন্দরী সাজছিলাম। আর এইদিকে সব ছেলেরা ম্যাচিং করে হলুদ পাঞ্জাবি পরেছে। সবাইকে খুব সুন্দর লাগছে। আমি রুম থেকে বের হয়ে কিছুটা সামনে দাঁড়িয়ে নিজের শাড়ির কুচি ঠিক করছি। সেই সময় আমার কারোর সাথে ধাক্কা লাগে। ও মা গো, ও মা, কোন রাক্ষসের বাচ্চা যে আমাকে ধাক্কা দিল? শালা অন্ধ নাকি, হ্যাঁ, যে চোখে দেখে না? মনটা চাইতেছে খটাসটাকে তেলা পোকার সাথে ডিমের তরকারি খাওয়ায়। এই কোন উজবুকের বাচ্চা আমাকে ধাক্কা দিলি? নিজে কোনো মতে সোজা হয়ে দাঁড়িয়ে চোখ তুলে দেখে আমার সামনে খাম্মার বাচ্চা রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। কি বললে তুমি আমাকে? আমার বলার মারেন গুলি। আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? সুন্দর মেয়ে দেখলে কি ধাক্কা খেতে মন চায়? ও আমার আল্লাহ, আমাকে এত সুন্দর বানালে কেন? কি তুই সুন্দরী? বলেই আহান হেসে দেয়। নিজেকে কি বিশ্ব সুন্দরী মনে করো? দেখতে তো ওয়ান পিস একটা মেয়ে, চোখগুলো ছোট ছোট, নাকটা মনে হয় কেউ ঘুষি মেরে থ্যাবড়া করে দিয়েছে, শুকনো পাটকাঠির মতো। সে নাকি আবার নিজেকে বলে সুন্দরী। আনায়া আহানের কথা শুনে রাগে যেন দ্বিগুণ হয়ে যাচ্ছে। এই শালা বদের হাড্ডি আনাকোন্ডা,
আপনার তো সাহস কম না? আমাকে এসব বললেন? শালা উজবুক, বিড়াল, বাদর, হাতি, তেলাপোকা সব সময় আমার পেছনে পড়ে থাকেন। হ্যাঁ, ইচ্ছে করে ধাক্কা দিয়ে বলে ধাক্কা দিইনি। তোকে তো আমি কুত্তার কাচ্চি খাওয়াবো। আমি তোমার মতো পিচ্চিকে ধাক্কা দেইনি, বরং তুমি আমাকে ধাক্কা দিয়েছো। মোটেও না, আপনি আমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছেন। এখন আবার আপনি মিথ্যে বলছেন। নিচের দিকে তাকিয়ে কে হাঁটছিল শুনি, আমি নাকি তুমি? সেইটা আমি কি করে জানবো? আপনিই ভালো জানেন। কিন্তু আমি একদম শিওর আপনি ইচ্ছে করেই আমাকে ধাক্কা দিয়েছেন। কি? আমি তোমাকে ইচ্ছে করে ধাক্কা দিছি? আমার বইয়েই গেছে তোমার মতো পাগলি আর শাকচুন্নিকে ধাক্কা দিতে। আমি পাগলি, শাকচুন্নি? দাঁড়া অ্যানাকোন্ডার বাচ্চা, তোকে আমি কুত্তার নাড়ি ভুড়ি রান্না করে খাওয়াবো। আমাকে এসব বলা? শালা বদের হাড্ডি, পাপায়ের ঘরে তোর মতো বদের হাড্ডি কিভাবে জন্ম নিল আল্লাহ জানে। বলেই আনায়া আহানের দিকে তাকিয়ে ভেঙচি কাটছে। এই শোনো, আমি না এখানে এসেছি শুধুমাত্র একটু শান্তিতে থাকার জন্য, কিন্তু কে জানে যে পেতনির সাথে আমার ধাক্কা লাগবে। কিন্তু কি করার, পেতনি তো সহজে আমার ঘাট থেকে নামবে না। পেতনি ঠিক সময় মতো হাজির হয় আমার সামনে। কি? আমি পেতনি? আপনি আমাকে পেতনি বললেন? আমাকে কোন দিক দিয়ে পেতনি মনে হয়? হ্যাঁ, সব দিক দিয়েই তোমাকে পেতনি লাগে। আমি পেতনি হইলে আপনি বাদর, ইঁদুর, টিকটিকি আরো যা যা আছে সব। আরে আনু, এইখানে কি করিস? তাড়াতাড়ি চল, নিচে অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো। আহান স্যার, আপনিও চলুন। এই আনু, তোকে আজকে খুব সুন্দর লাগছে। তাদের কথার মাঝে লিমন এসে হাজির। আরে আনায়া, তোমাকে তো আজকে খুব সুন্দর লাগছে, একদম হলুদ পরি লাগছে। থ্যাংক ইউ, তোমাকে খুব সুন্দর লাগছে লিমন। তোমাকেও থ্যাঙ্কস। আর এইদিকে দুইজনের কাণ্ড দেখে আহান রাগে লাল হয়ে যাচ্ছে। নির্ঝর এসে আহানের কাঁধে হাত রাখে। তোহা, তুমি না বললে নিচে অনুষ্ঠান শুরু হয়ে যাবে? তাহলে কেন এখন লেট করছো? চলো নিচে। স্যার আপনি যান, আমি আর তোহা, আনাইয়া, আমরা তিনজন আসছি। আনায়া চলো। চলো। বলেই তারা তিনজন একসাথে নিচে চলে যায়। কি ভাব দুইজনের? তোমাকে অনেক সুন্দর লাগছে লিমন। আমার সাথে সারাদিন ঝগড়া করবে আর সবার সাথে মিষ্টি করে হেসে হেসে কথা বলবে। আমাকেও তো সুন্দর লাগছে। কই, আমাকে তো বললো না একবারও। আবার দুইজন একসাথেও চলেও গেল। আমিও যে ছিলাম কারো চোখে পড়লো না। আচ্ছা, আমি এত রেগে যাচ্ছি কেন? যার যা ইচ্ছে তাই করুক, তাতে আমার কি? আমি আমার মতো করেই থাকবো। আহান, তুই রেগে যাচ্ছিস এই কারণে যে তুই আনায়াকে ভালোবেসে ফেলেছিস, সেই জন্য লিমনের সাথে আয়নাকে দেখে তো সহ্য হচ্ছে না। আচ্ছা, পরে কথা বলা যাবে, নিচে তো চল। আহান আর নির্ঝর দুইজনে নিচে চলে আসে। আহান তাকিয়ে দেখে আমি, তোহা, লিমন আর লিজা সবাই মিলে কথা বলছি। অন্যদিকে আমাদের কোনো খেয়ালই নেই। আহান দূর থেকে সবকিছু দেখছে, কিন্তু এমন ভাবে দেখছে মনে হবে যেন সে ফোন টিপছে। নির্ঝর আর চোখে তোহার দিকে তাকায়। মাঝে মাঝে তোহাও আর চোখে নির্ঝরের দিকে তাকায়। হঠাৎ দুইজনের চোখে চোখ পড়লে সাথে সাথে নির্ঝর আর তোহা চোখ সরিয়ে নেয়। তোহার দিকে তাকিয়ে মুচকি হেসে আমার চোখ যায় আহানের দিকে। হলুদ পাঞ্জাবি, কোনোই অব্দি পাঞ্জাবির হাতা গোটানো, হাতে ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা, ফর্সা চেহারায় চাপদারি পাঞ্জাবিটা যে শরীরের সাথে লেগে আছে। আহানের দিক থেকে চোখ সরাতেই দেখি কিছু মেয়েরা আহানের দিকে তাকিয়ে আছে। এমন মনে হচ্ছে যেন তাদের সামনে কোনো চকলেট ঝুলছে। হঠাৎ আমার ভীষণ রাগ উঠে যায়। মন চাইতেছে মেয়েগুলোকে মেরে চাইনিজ কুড়াল দিয়ে কেটে কুচি কুচি করে লবণ, পেঁয়াজ, মরিচ আর বিভিন্ন মশলা দিয়ে মেখে শিক কাবাব বানিয়ে কুত্তাদের খাওয়াই, আর কুত্তার মাংস বেগুনের সাথে রান্না করে ওই মেয়েগুলোকে খাওয়াই। আচ্ছা, আমি কেন রেগে যাচ্ছি? সবকিছু মাথা থেকে ছেড়ে কথায় মনোযোগ দিলাম। লিজার মামা এসে লিজাকে স্টেজের সামনে নিয়ে যেতে বলে। আমরা সবাই লিজাকে নিয়ে স্টেজের সামনে নিয়ে বসিয়ে দিই। প্রথমে বাড়ির বড়রা এসে লিজাকে হলুদ দিয়ে যায়, তারপর আস্তে আস্তে ছোটরা এসে লিজাকে হলুদ লাগিয়ে নেয়। তারপর আমি আর তোহা লিজাকে হলুদ লাগিয়ে স্টেজের নিচে আসতেই লিমন আমার সামনে দাঁড়ায়। কি হলো, এভাবে সামনে দাঁড়িয়ে আছো কেন? পথ ছাড়ো। আনায়া, আজকে তোমাকে খুব হট লাগছে। আহান দ্রুত পায়ে আসার আগে আমি লিমনের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিই। লিমন গালে হাত দিয়ে আনায়ার দিকে তাকিয়ে থাকে রাগী চোখে। তেলাপোকার বাচ্চা, তোর থুকু সাহস তো কম না? আমাকে হট লাগছে তাই না? আমার সাথে পাঙ্গা নিতে আসবি না, তাহলে ব্যাঙের সাথে নুডলসের শরবত করে খাওয়াবো। সরি আনায়া।
বলেই লিমন মুখে হাত দিয়ে আর থাকতে না পেরে ওয়াশরুমের দিকে দৌড় দেয়। আল্লাহ, এই মেয়ে কি কোনো ছেলেকে ভয় পায় না? সব ছেলেদের নিজের তৈরি করা রেসিপি বলে সোজা উপরে পাঠিয়ে দিতে পাবে। আর কিছু না ভেবে আহান দ্রুত পায়ে আনায়ার সামনে দাঁড়িয়ে তার হাত ধরে একটা রুমে নিয়ে আসে। এই, আপনি আমার হাত ধরলেন কেন? আপনার সাহস তো কম না? আগে নিজে শাড়ি পরা শিখো। এইভাবে শাড়ি পরলে লিমন কেন, যে কেউ বলবে তোমাকে হট দেখাচ্ছে। আয়নায় তাকাও, সব বুঝতে পারবে। বলেই আহান রুম থেকে বের হয়ে যায়। আনায়া আয়নায় তাকিয়ে তার চোখ রসগোল্লার মতো হয়ে যায়, কারণ পেটের অনেকটা অংশ দেখা যাচ্ছে। লিসাকে হলুদ লাগাতে গিয়ে হয়তো কাপড়টা সরে গেছে। আনায়া শাড়ি ঠিক করে আবার নিচে চলে যায়। সবাই লিসার হলুদের অনুষ্ঠানটা অনেক আনন্দে শেষ করে। এখন সবাই গোল করে বসে আছে। সবাই একসাথে বসে গানের কলি খেলছে। খেলতে খেলতে এইবার আহানের দিকে চলে যায়। সবাই আহানকে জোর করছে গান করার জন্য, কিন্তু কিছুতেই আহান রাজি হচ্ছে না। প্লিজ স্যার, আজকের দিনে একটা গান হয়ে যাক। আর কি, আহান বাধ্য হয়ে রাজি হয়ে যায়। লিসার এক কাজিন তার রুম থেকে গিটার নিয়ে এসে আহানের হাতে দেয়। আহান গিটারটা হাতে নিয়ে আনায়ার দিকে একবার তাকিয়ে গিটারে টুংটাং সুর তুলে নিচের চোখটা বন্ধ করে গাইতে শুরু করে। बेख्याली में भी तेरा हाय ख्याल आए, क्यों बिछड़ना है जरूरी ये सवाल आए, तेरी नजदीकियों की खुशी बेहिसाब थी, इससे मैं फसले भी तेरे बेमिसाल आए, मैं जो तुमसे दूर हूँ क्यों दूर मैं रहूं, तेरा गुरूर हूँ एतु फसला मिता, तू ख्वाब से मिला কেউ খাব তোর দু। গান শেষ হলে সবাই একসাথে হাততালি দেয়। হাততালির শব্দে আহান তার চোখ মেলে তাকায়, আর তখনই চোখ যায় আনায়ার দিকে। আনায়া অবাক চোখে আহানের দিকে তাকিয়ে আছে। সবাই আহানের গানের প্রশংসা করছে, আর এই দিকে তোহা আনায়াকে ধাক্কা দিলে তার হুঁশ ফিরে আসে। কিরে আনো, কোথায় হারিয়ে গিয়েছিলি? আরে বাহ, এই বদের হাড্ডি দেখি গিটার চালানোর পাশাপাশি গান গাইতে পারে। তাহলে তুই কি মনে করেছিলি? কিছুই না। আচ্ছা, আমি এবার গান বলি। আয় না প্লিজ, তোর গান বলা লাগবে না। তোর গান শুনে সবাই জ্ঞান হারাবে। এইভাবেই সবার হলুদের অনুষ্ঠানে অনেক মজা করে। দেখতে দেখতে হলুদের অনুষ্ঠান আনন্দের সবাই পার করে। হলুদের পর্ব শেষ হওয়ার পরেই সবাই মেহেদি দিতে বসে যায়। এই আনো, চল তুই মেহেদি লাগাবি। বলেই তোহা আনায়াকে টেনে নিয়ে যায়। আনায়া বসে আছে একটা মেয়ের সামনে। সেই সময় লিমন আসে আনায়ার কাছে। আনায়া, আমি তোমাকে মেহেদি দিয়ে দিই? আমি ভালো মেহেদি দিতে পারি। অনেক সহ্য করেছি আনায়া, আর না। এর প্রতিশোধ আমি নিব। অনেক অপমান সহ্য করেছি, আর না। তোমাকে আমায় করে ছাড়বো। আজ যদি আমি না পাই তাহলে কেউ তোমাকে পাবে না। তারপর আমি আর তোহা পার্লারের মেয়েদের দিয়ে 2 হাত ভর্তি করে মেহেদি পরে বসে আছি। সেই কখন মেহেদি দিয়েছি, হাত এখনো শুকনোর নাম নেই। আবার আমার সামনের কাটা চুলগুলো আমাকে খুব বিরক্ত করছে। উফ, কি অসহ্যকর পরিস্থিতি। ইচ্ছে করছে চুলগুলো কেটে ফেলি। এই তোহা, তুই বস, আমি হাত ধুয়ে আসি। আমার আর ভালো লাগছে না এইভাবে বসে থাকতে। মেহেদি শুকিয়ে যাক, তারপর যা। না, আমি এখনই হাত ধুবো। তুই এইখানেই বসে থাক, আমি গেলাম। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠছি। হঠাৎ করেই কোথা থেকে যেন বদের হাড্ডিটা আমার সামনে চলে এলো। আমি বুঝে ওঠার আগেই আমার মেহেদির হাতটা খাম্মার পাঞ্জাবির উপর চলে যায়। ব্যাস, আর কি, বদের হাড্ডির দুপাশে আমার 2টি মেহেদি রাঙা হাতের স্পেশাল ছাপ পড়ে যায়। তা দেখে আমি আর আহান হা হয়ে যাই। আমি ভয়ে হা, আর আহান রাগে সরি, আমি ইচ্ছে করে করিনি, লেগে গেছে। তুমি আমার পাঞ্জাবিটা নষ্ট করে দিলে, ইচ্ছে করে করেছো তুমি। বললাম তো আমি ইচ্ছে করে করিনি, লেগে গেছে। আপনাকে কে বলেছে আমার সামনে আসতে? তো তোমাকে কে বলেছিল হাতে মেহেদি দিয়ে সারা বাড়ি হেঁটে বেড়াতে? আমি মেহেদি দিয়ে কোথায় সারা বাড়ি ঘুরলাম? আমি তো উপরে যাচ্ছিলাম হাত ধুতে। আপনি তো সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছেন। আচ্ছা, আপনার আর কোনো কাজ নেই নাকি? সারা দিন শুধু আমার সাথে ঝগড়া করেন। আমি তোমার সাথে ঝগড়া করি? না, তা নয় তো কি।
সেই কখন থেকে ঝগড়া করেই যাচ্ছেন। দিন আপনার পাঞ্জাবিটা আমাকে খুলে দিন। কেন খুলে দিব আমার পাঞ্জাবি? কেন মানে আমি পরিষ্কার করে দিচ্ছি। আর শুনুন, এত রাগারাগি কি আছে? পাঞ্জাবিতেই তো দাগ লেগেছে। আমার হাত যে আপনার মুখে পড়েনি সেটাই তো অনেক। হ্যাঁ, তা না হলে আপনার মুখটা লাল হয়ে যেত আর আপনাকে কত সুন্দর লাগতো। সেই মজা হতো তখন। আনায়া, আহ, চেঁচাচ্ছেন কেন? আমার ভয় লাগে তো। খুলুন পাঞ্জাবিটা আর আমাকে দিন। থাক, তার আর দরকার নেই। আমার পাঞ্জাবি আমি নিজে পরিষ্কার করতে পারবো। তোমার সাহায্যের আমার কোনো দরকার নেই। ভালোর জন্যই বলেছিলাম যে আপনাকে সাহায্য করব। এখন যখন কোনো সাহায্যের দরকার নেই, তাহলে আর আমি কি করব? আনায়ার দিকে তাকিয়ে লিমন তার সামনে থেকে চলে যায়। আর আমি বোকার মতো সেখানে দাঁড়িয়ে। ইসরে, হাতটা যদি বদের হাড্ডির পাঞ্জাবিতে না লেগে যদি তার মুখে লাগতো তাহলে খুব ভালো লাগতো। ধুর, হাত কেন যে উজবুকের মুখে লাগলো না? শালা ইঁদুর, বাঁদর, হাতি আমার হাতের মেহেদি পুরো ঘেটে দিল। পুরো ডিজাইন নষ্ট হয়ে গেল। এক্ষুনি হাত ধুতে হবে বলেই দৌড়ে বেসিনে গিয়ে হাত পরিষ্কার করে নেয়। সজারুর জন্য আমার হাতের মেহেদি পুরো নষ্ট হয়ে গেল। অন্য কেউ হলে রেগেই শালার মাথা আমি ফাটিয়ে দিতাম। কিন্তু আশ্চর্য, বদের হাড্ডির উপর আমার তেমন রাগ হচ্ছে না। হাত ধুয়ে নিজের রুমে এসে শাড়িটা পাল্টে একটা ড্রেস পরে নিই। নিচে না গিয়ে ঘরেই ঘুমিয়ে পড়ি। সকালে মামনি জোরে জোরে ডাকার কারণে আমার ঘুম ভাঙে। আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠি। আরে কে রে যে এত শাড়ির মতো চিৎকার করছে? বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি? আমার ঘুমের 12টা বাজালো। কি? আমি সারের মতো চিৎকার করি? সেই কখন তোকে ডেকেছি, তোর ওঠার নাম নেই। মামুনি, তুমি কখন এলে? আর পাপাই কোথায়? তোর পাপাই আসতে পারবে না, অফিসে কিছু কাজ পড়ে গেছে, তার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে। দুইজনের কথার মাঝে কামরুল হোসেন আসে। আনায়া? জি মামা, কিছু বলবেন? হ্যাঁ, এদিকে তো অনেক কাজ, কিছু ফুল লাগবে তাই বলছিলাম। কি তুমি যদি ফুলগুলো এনে দিতে তাহলে খুব ভালো হতো। এখন সবার ফুলের কথা মনে পড়লো। মামা আপনি কোনো চিন্তা করবেন না, আমি ফুল এনে দিচ্ছি। কিন্তু মামা, আমি একা যাব কি করে? আর একাই বা কি করে এত ফুল আনবো? তুমি তো একা যাচ্ছ না, তোমার সঙ্গে লিজা স্যার মানে আহান যাচ্ছে। ও আচ্ছা, কি বদের হাঁটি মানে আহান স্যার? কেন? না এমনি। হায় রে, এর সাথে যদি বের হই, না জানি আমার কপালে কি আছে। তাহলে তাড়াতাড়ি করো, আহান তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, আমি রেডি হয়ে নি। তোকে রেডি হতে হবে না, এত সকালে তোকে কেউ দেখবে না, বুঝেছিস? তুই এমনি যা। কি কেন? অন্তত হাত মুখটা তো ধুতে দিবে। তাড়াতাড়ি যা, আহান তোর জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। তুমি তো জানো মামনি, তোমার ছেলে সেই লেভেলের হারামি। কেন যে তার সাথে আমাকে পাঠাচ্ছ? সাথে থাকলেই শুধু ঝগড়া হয়, না জানি কপালে কি আছে আজকে। তুই আবার কি ভাবছিস এখন? আরে ধুর, যাচ্ছি তো নাকি, আর ভালো লাগে না। তারপর আমি নিজের রুম থেকে বের হতেই চোখে পড়ে নির্ঝর আর তোহাকে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। আহা, সকাল সকাল রোমান্টিক সিন দেখলাম। দুজনের সামনে দাঁড়িয়ে এই যে দুজন মিলে কি করা হচ্ছে? বুঝি বুঝি, সব বুঝি। আহা, চোখে চোখে কি ভালোবাসা। আনায়ার এমন কথা শুনে তোহা নিচের রুমে চলে যায়। আনায়া হেসে চলে যেতে নিলে নির্ঝর পিছন থেকে ডাক দেয়। আনায়া শোন, তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, আগে ওই বদের হাড্ডির সাথে গিয়ে ফুল নিয়ে আসি, তারপর তোমার কথা শুনবো। কে বদের হাড্ডি মানে আহান? আর নয়তো কে? বলেই আনায়া চলে যায়। তারপর আমি কোনো মতন নিচে নেমেই দেখি সজার গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দেখো, এমন ভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে ফিল্মের হিরো। হাঁটাস কোথাকার। আমি সামনে গিয়ে দাঁড়িয়ে আহান তো নিচের ফোন ঘাটতে ব্যস্ত। স্যার স্যার, ওই স্যার বাচ্চা। তারপর আহান আমার দিকে তাকিয়ে বলে, ও তুমি চলে এসেছো? আচ্ছা চলো তাহলে। তারপর আমি আর আহান একসাথে গাড়িতে গিয়ে বসে পড়ি। আমি পেছনের সিটে বসে পড়ি আর তার দেখে কপাল কুঁচকে বলে ওঠে, ও মিস বকবক, আমি তোমার ড্রাইভার না যে তুমি আরাম করে পিছনে বসে আছো। সামনে এসে বসো। আমি এখানেই ঠিক আছি। সামনে এসে বসবে কি না, নাকি আমি টেনে নামাবো, কোনটা? আর কি, আনায়া বাধ্য হয়ে আহানের সামনে এসে বসতে হলো। নিন, এবার চলুন। আচ্ছা, এটা কি আপনার গাড়ি? মনে হয় না। কার না কার গাড়ি চালাচ্ছেন, যদি সে রেগে যায়। আমাকে দেখে কি তোমার চোর মনে হচ্ছে? হতেও পারে, বলা তো যায় না।
তোমার দাঁত কেলানি বন্ধ করো। আর হ্যাঁ, বেশি বকবক করো না, তাহলে কিন্তু ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিব। ওরে বাবা, এই বদের হাটটি কি আমাকে মেরে ফেলার জন্য এনেছে? আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। আহানের গাড়ি কেউ দূর থেকে ফলো করছে, আর তার চোখে মুখে যেন রাগের ছাপ আর আনায়াকে হারানোর ভয়। মাঝ রাস্তায় এসে আহান গাড়ি জোরে ব্রেক করে। আমি ভয় পেয়ে চোখ বন্ধ করে আহানকে খুব শক্ত করে জড়িয়ে ধরি। আহান কিছুক্ষণ চুপ থেকে বলে, নামো এখন। আমি তো চোখ বন্ধ করেই আছি। এইদিকে আমার জান যায় যা অবস্থা, কিন্তু আমার নাকে আহানের গা থেকে খুব মিষ্টি একটা পারফিউমের ঘ্রাণ আসছে। পারফিউমের ঘ্রাণটা আমাকে পাগল করে দিচ্ছে। এই প্রথম আমি নিচ থেকে আহানের এত কাছে। আশেপাশে কি হচ্ছে আমার মনেই পড়ছে না। কি হলো? আমাকে ছাড়ো বলছি। উফ, চিল্লাচ্ছেন কেন? কি হয়েছে? আমি তোমাকে ছাড়তে বলেছি। কেন ছাড়বো? কেন? আমি বলছি তাই। আপনি বললেই আমাকে ছাড়তে হবে? তুমি আমার সাথে আসছো, তাই আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে, মিস বকবক। পারবো না শুনতে আমি। আপনি আমাকে নিয়ে আসছেন কেন? আমি কি বলেছিলাম আমাকে নিয়ে আসতে? আমাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে গাড়ি থেকে নেমিয়ে নিজের হাত দিয়ে আমাকে নামিয়ে। আমি তোমাকে নিয়ে আসতে চাইনি, বুঝছো? লিজা মামা বললো তাই তোমাকে নিয়ে আসছি, না হলে তোমাকে কখনোই নিয়ে আসতাম না। ইস, আপনার সাথে আমি আসার জন্য মনে হয় বৈশা ছিলাম। আমিও আপনার সাথে আসতে চাইনি, বুঝেছেন? মামুনি আমাকে জোর করলো তাই আসলাম। আমারও আপনার সাথে আসার কোনো ইচ্ছে নেই। এক মিনিট, তুমি এমন পেতনির মতো করে আসছো কেন? কি? আপনি আবারও আমাকে পেতনি বলেন? তো এই পেতনির সাথে আসছেন কেন আপনি? আর আপনার যেই চেহারা, মামুনি আপনার নাম রেখেছে লাল্লুলাল পেয়ারা। তোমার সাহস তো কম না আমাকে এই নামে ডাকা? পেতনিকে মানুষ পেতনি বলে, তাই না? শোনো, আমি যাকে তাকে আমার সাথে নেই না, তবুও তোমাকে সাথে করে নিচ্ছি, যা তোমার লাগ বলতে পারো। কি? আপনি কিন্তু আমাকে আবার অপমান করছেন। তারপর আহান কিছু না ভেবে আনায়ার চুলের খোপার কাঠিটা খুলে দেয়। কি হলোটা কি এটা? অন্তত পেতনি থেকে কিছুটা ভালো লাগছে। আমার সাথে তোমার মতো পেতনিকে দেখলে মানুষগুলো আমাকে কি ভাববে? সত্যি আমাকে এতটাই খারাপ লাগছে? তোমাকে ভালো কোনোদিন লেগেছিল নাকি যে আজকেও তোমাকে ভালো লাগবে? আপনি সত্যি খুব খারাপ বদের হাড্ডি। তা আমি জানি। এইবার গাড়িতে ওঠো তাড়াতাড়ি, তা না হলে অনেক দেরি হয়ে যাবে। তারপর আমরা গাড়িতে বসে ফুলের দোকানে পৌঁছে ফুল কিনে বাড়ি ফিরে আসি। আহান বাড়ির সামনে এসে আমাকে নামিয়ে দিয়ে সব ফুল আমার হাতে ধরিয়ে দিয়ে বলে, এইবার তুমি এইগুলো নিয়ে যাও। যাব মানে? আপনি কোথায় যাবেন? আর আমি এতগুলো ফুল একা একা নিয়ে যাব? আপনি নেবেন না? আমি কোথায় যাচ্ছি তা তোমাকে জানতে হবে না। আর হ্যাঁ, তুমি এইগুলোই নিয়ে যাবে, বুঝছো? আমি না। আমি কিভাবে নিব এতগুলো ফুল? আমার সাথে যেইভাবে গেছো ঠিক সেইভাবেই। আশ্চর্য, আমি কি আপনার সাথে ইচ্ছে করে বাকি কথা বলতে যাব? তখনই আহান চলে যায়। শালা, তোর কপালে ঠাড়া পড়ু। তোমার কপালে যেন কালো কুচকুচে বউ জোটে, কুত্তা বদ। ইতর কোথাকার। মন চায় গিরকিটির সাথে কুমিরের মাংস রান্না করে খাওয়াই। আমি এতগুলো ফুল নিব কিভাবে? এতগুলো ফুল তো আমি সামনেতে কিছুতেই দেখতে পারছি না। মামুনি গো, দেখে যাও তোমার হারামি ছেলে কি শাস্তিটা দিল আমাকে। উপর থেকে নির্ঝর আনায়াকে আসতে দেখে দ্রুত পায়ে তার সামনে এসে দাঁড়ায়। আনায়া, আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। ও তুমি? এই নাও ধরো। খুব ভালো হয়েছে তুমি এসছো। আচ্ছা, তুমি জানো কি বলবে? বলবো, কিন্তু আগে ফুলগুলো নিয়ে ভেতরে চলো, তারপর বলবো। চলো। আহান কোথা থেকে যেন এসেই দেখে আনায়া নির্ঝরের সাথে কথা বলছে। তো এবার বলো তুমি কি বলবে। আসলে আনায়া, আমি তোহাকে ভালোবেসে ফেলেছি। যেই দিন তোহাকে প্রথম তোমার সাথে দেখি, তোহাকে এই কথা কিভাবে বলবো, তাই তোমাকে বললাম। তুমি আমাকে সাহায্য করবে তো প্লিজ আনায়া? ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। ওকে, আমি তোহার সাথে কথা বলবো। আমি যদি সত্যি হয়ে থাকি তাহলে তোহাও তোমাকে পছন্দ করে। তাদের কথার মাঝে আহান এসে হাজির হয়। তোরা দুইজন এখানে কি করছিস? প্রেমের আলাপ করছি। বলেই সেইখান থেকে চলে যায় আনায়া। মানে কিছুই না, তোহার ব্যাপারে কথা বলছিলাম। আচ্ছা, তুই কি মনে করলি? এইভাবে তাকানোর কি আছে? আমি কিছুই মনে করি নাই। চল তো এখান থেকে। আমি এখান থেকে চলে এসে রুমে গিয়ে দেখি তোহার লিজা গল্প করছে। কিরে, তোরা আমাকে রেখে গল্প করছিস? ওই হারামি, তুই কই গেছিস আমাকে ছাড়া? আমি ফুল আনতে গিয়েছিলাম। আমাকে নিয়ে যাইতে পারতি। এভাবে তাকাবি না, তুই তো নাক ডেকে ঘুমাইছিলি। আর আমি তো নিজেই রেডি হতে পারিনি। আর সব থেকে বড় কথা কি জানিস, আমি কার সাথে ফুল আনতে গেছি? তুই না বললে আমরা জানবো কেমনে? আমি উজবুক খম্মার সাথে গেছি।
ও আচ্ছা, কি তুই স্যারের সাথে গিয়েছিস? আচ্ছা আনু, স্যার তোকে কিছু করে নাই? করে নাই আবার? জানিস ওই খাম্মার বাচ্চা কি কি করছে? এরপর আমি আজকে কথা সব বলি। আল্লাহ, তুই এতগুলো ফুল নিচে নিচে আনলি? আমি আর নির্ঝর। 1 মিনিট, সবই বুঝলাম। এই খাম্বাটাকে আবার তোরা স্যারও বলতেছিস? আর তোহা এরে, কাজ হয়ে গেছে। স্যার শুনতে পারলে 12টার জায়গায় 14টা বাজাবে। কিন্তু আহান স্যার তো ভালো। কি ভালো তা আমি খুব ভালো করেই জানি। কিন্তু তুই তো শুধু শুধু আহান স্যারের পিছে পড়ে থাকিস, তাই না? কি জানি। আচ্ছা ওই বদের হাড্ডির কথা ছাড়, তোহা তোকে আমার কিছু বলার আছে। হ্যাঁ বল না। ওই যে বজ্জাত অ্যানাকোন্ডা বদের হাড্ডির সাথে তার বন্ধু আছে না, নির্ঝর। কেন বলো তো? ওই নির্ঝর ভাইয়া তোকে ভালোবাসে। ও মানে স্যারের বন্ধু আমাকে ভালোবাসে? তুই যেভাবে বললি যেন তোকে কেউ ভালোবাসতে পারবে না। আরে ধুর, আমি কি তা বলেছি নাকি যে আমাকে কেউ ভালোবাসতে পারবে না? সত্যি বলতে নির্ঝরকে আমার খুব ভালো লাগে, কিন্তু বলতে ভয় করে যদি তার বাবা মা না মেনে নেয়, সেই জন্য। আরে পাগলি, নির্ঝর ভাইয়া বাবা মানে ছোটবেলায় কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। আচ্ছা তোরা কথা বল, আমি মামুনির সাথে দেখা করে আসি। বলেই আনায়া তার রুম থেকে বের হতেই আহানের সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলেই আহান তাড়াতাড়ি করে আনায়াকে ধরে ফেলে। আল্লাহ, আমি বেঁচে আছি তো? আমার কিন্তু এখন বিয়ে হয়নি, বাচ্চাদের নাম রাখা হয়নি, বরের মাথা খারাপ করা হয়নি। প্লিজ আল্লাহ, আমার মতো কিউট মাসুম বাচ্চাটাকে এত তাড়াতাড়ি উপরে টেকো না। কি মেরে বাবা, পাগল নাকি? কি আবল তাবল কথা বলে। এই তুমি মারা যাওনি, বেঁচে আছো। আনায়া চোখে মেলে তাকিয়ে দেখে বজ্জারটা তার কোমর আঁকড়ে ধরে আছে। এই তোমার সমস্যা কি বলো তো? যখন তখন ইচ্ছে করে আমার সাথে ধাক্কা খাও নাকি? এমন হ্যান্ডসাম ছেলের সাথে ধাক্কা খেতে তোমার খুব ভালো লাগে কোনটা, মিস বকবক? প্রথম তো আপনি আমাকে ছাড়ুন। আমার তো মনে হয় আমাকে এইভাবে ধরে রাখতে আপনার কাছে ভালো লাগে। আমি কি বললাম কানে চায় না কথা? ছাড়ুন আমাকে। সত্যি বলছো তো? তোমাকে ছেড়ে দিব? তাহলে আমি কি মিথ্যে মিথ্যে বলছি? ছাড়ুন আমাকে। আহান আর কিছু না বলে আনায়াকে ছেড়ে দিতেই ধপ করে নিচে পড়ে যায়। ও আমার আল্লাহ গো, কে কোথায় আছো সবাই দেখে যাও। এই পদের হাড্ডি আমাকে ইচ্ছা করে ফেলে দিল। আমার এত সুন্দর কোমরটাও গেল। মামুনি কই তুমি? আনায়ার চিৎকার শুনে সাহেলা, তোহা, লিসা আর নির্ঝর যার যার রুম থেকে বের হয়ে এসে দেখে আহান দাঁড়িয়ে আছে আর আনায়া নিচে পড়ে আছে। আরে আনায়া, তুই নিচে পড়ে আছিস কেন? কি হয়েছে? কি হয়েছে? তোমার ওই গুণধর বাঁদর বজ্জাত বদের হাড্ডি ছেলেকে জিজ্ঞেস করো। আমাকে ইচ্ছে করে ফেলে দিছে। আমার কোমর। সবাই আনায়ার কথা শুনে মুখ চেপে হাসছে আর আহান নিচে ঠোঁট কামড়ে হাসছে। আনায়ার কথার মাঝে তোহা নির্ঝরের দিকে তাকালে তখনই নির্ঝরের চোখে চোখ পড়ে আর এইসব দেখে আনায়া তো রাগে আগুন হয়ে যাচ্ছে। আমি এখানে পড়ে আছি আর ওইদিকে দুজনের চোখে চোখে রোম্যান্স করা হচ্ছে। শালা দুই বন্ধু হলো হারামির দল। আহান দাঁড়িয়ে আছো কেন? আনায়াকে কোলে তুলে ও রুমে নিয়ে দিয়ে এসো। মা, আমি পারবো না এই পাটকাটি শাকচুন্নি পেত্তিকে কোলে তুলে নিতে। দেখলে তো মামুনি, তোমার সামনে আমাকে কি বলে। চিন্তা করিস না, তোকে আমি দেখে নিব বদের হাড্ডি। আহান, আমি যা বললাম তাই করো। আহান বাধ্য হয়ে আনায়াকে কোলে তুলে নিয়ে তার রুমের দিকে হাঁটা শুরু করে। শেষমেশ তো আমাকে কোলে তুলে নিতেই হলো। আর একবার যদি বকবক করেছো না, তাহলে কিন্তু কোল থেকে ফেলে দিব। এই না প্লিজ। বলেই আনায়া আহানের গলা নিজের দুহাত দিয়ে শক্ত করে ছড়িয়ে ধরে আর তা দেখে আহান মুচকি হাসে। বদের হাড্ডি, তোকে তো আমি দেখে নিব, আমাকে ভয় দেখানো। আর এদিকে আহান, মিস বকবক, আমি জানি তোমার মাথায় আবার দুষ্ট বুদ্ধি আসছে। চিন্তা করো না, এইবার তোমার বুদ্ধি তোমার উপর পড়বে। আহান আমাকে কোলে করে নিজের রুমে নিয়ে বিছানার উপর সাথে সাথে কোল থেকে ছেড়ে দেয়। আমি আহানের কাণ্ড দেখে রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে যাই। সত্যি আহানের বাচ্চা অনেক ফাজিল। আহান দ্য গ্রেট ফাজিল ম্যান। এই দূরের বাচ্চা, আপনার সাহস হলো কি করে আমাকে এইভাবে বিছানায় ফেলে দেওয়ার? তো কি, তোমাকে কি সুন্দর করে কোল থেকে বসাবো নাকি? তুমি আমার ঘরের বউ, কোনটা? এইভাবে তাকানোর কি আছে তোমার কথা শুনে? তারপর আহান আমার রুম থেকে চলে গেলে আমি বিছানা থেকে নেমে তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যাই। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে নেমে কোনো মতো হালকা নাস্তা করি। তোহা, তুই লিজাকে নিয়ে পার্লারে চলে যা, আমার একটু ভালো লাগছে না। মানে কেন? আরে এইভাবে তাকানোর কি আছে, আমার ভালো লাগছে না।
তাই তো তোকে বললাম, তুই লিজাকে নিয়ে যা প্লিজ। তাহলে তুই সাজবি কেমনে? কেন, আমার কি হাত নেই নাকি আমি সাজতে পারি না? আমি হালকাভাবে সাজবো, তাই পার্লারে যেতে হবে না। চল না প্লিজ। আমার মাথাটা সত্যি ব্যথা করছে, না হলে ঠিক তোদের সাথে যেতাম। আচ্ছা তাহলে তুই থাক, আমরা গেলাম। তাড়াতাড়ি যা, তা না হলে আসতে তোদের আবার দেরি হবে। যাচ্ছি। ওরা চলে গেলে আমি আবার একটু ঘুমিয়ে নিই। সকালের ঘুমটা পূরণ করলাম আর কি। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে লাল রঙের ড্রেস পরলাম, কানে দুল আর হালকা করে ঠোঁটে লিপস্টিক দিয়ে চুল ছেড়ে রেডি হয়ে নিই। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আর একবার দেখে নিচে চলে যাই। নিচে গিয়ে দেখি মামুনি আর তোহা, লিজা সবাই চলে এসছে। আমি গিয়ে মামুনির পাশে দাঁড়াই। আনু, আজ তোকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ রে আনু, সত্যি আজকে তোকে ভীষণ সুন্দর লাগছে। মিথ্যে বলছিস কেন? আমি তো তেমন ভাবে সাজিনি। আর লিজা, তোকে দারুণ লাগছে, একদম নতুন বউ। বলেই আনায়া মুচকি হাসে। না রে, সত্যি মেকআপ না করেও তোকে খুব মিষ্টি লাগছে। তাই নাকি? তারপর লিজাকে বসিয়ে রেখে আমরা সবাই গেটের সামনে চলে যাই। বর আসছে তাই। হঠাৎ করে বদের হাড্ডির কথা মনে পড়লো। অনেক সময় ধরে খাম্মাটাকে দেখছি না, কি করছে কে জানে। দূর, আমি এত ভাবছি কেন? যেইখানে ইচ্ছে যাক, তাতে আমার কি। গেটের সামনে যেতেই সকলেই বর আর বরের বাড়ির লোকদের আটকে রাখে। এখানে প্রচুর ঝগড়া করে আর আমার তৈরি করা রেসিপি শুনে সাথে সাথে বরের কাছ থেকে নগদ 10,000 টাকা নিয়ে তবেই ভেতরে আসতে দিয়েছি। ওখানেই বরের বন্ধু পরশের সাথে আমার প্রচুর ঝগড়া হয়। ছেলেটা অনেক স্মার্ট আর হ্যান্ডসামও। তারপর আমরা সবাই ভেতরে যাই। আমি ভেতরে যেতে নিলে পরশ আমাকে পেছন থেকে ডাক দিয়ে আমার সাথে পরিচয় করে নেয়। আমি আর পরশ হেসে হেসে কথা বলছি। ওপর থেকে নির্ঝর তা খেয়াল করে, কিন্তু কেন জানি আমার মনে হলো নির্ঝর বাদে কেউ আমাকে দূর থেকে দেখছে। আমি পরশের থেকে সরে এসে ওপরের চারপাশে একবার ভালো করে দেখিনি, কিন্তু নির্ঝর ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। আমি আর এত কিছু না ভেবে তোহাকে খুঁজতে গিয়ে হঠাৎ কেউ আমায় জোরে চেপে ধরে টেনে একপাশে নিয়ে যায়। আমি লোকটার মুখ না দেখেই বলি, এই উজবুকের বাচ্চা, তোর সাহস তো কম না যে আমার হাত ধরলি? আমার হাত ছাড় বলছি, তা না হলে তোকে আমি সাপের সাথে টিকটিকির স্যুপ খাওয়াবো। এই বলেই তাকিয়ে দেখি আহানকে দেখি আবার রেগে গেলাম। আবার আপনি? আপনি কখনো কি আমার পিছু ছাড়বেন না? যেখানেই যাই সেখানেই আপনি। উফ, আর ভালোই লাগে না আমার। ছেলেদেরকে নিজের রূপ দেখাতে ভালো লাগে তাই না? ছেলেদের সাথে হেসে হেসে কথা বলার কি আছে তোমার? আর তুমি এত সেজেছই বা কেন? এত সাজার দরকারটা কি তোমার? বিয়েটা কি তোমার যে এত সাজতে হবে? অবাক চোখে আহানের দিকে তাকিয়ে আছি আর মনে মনে প্রচুর হাসি পাচ্ছে। তার মানে আহান সহ্য করতে পারছে না অন্য ছেলের সাথে কথা বলা দেখে। আমি নিজেকে সামলে, আশ্চর্য তো, আমি কই এত সাজলাম? আমি তো আজকে সাজলামই না। আর আমি সাজলে বা ছেলেদের সাথে কথা বললে আপনার কি? আপনারা তো জলে কেন? আমার জ্বলবে কেন? আর আমি কিছু জানি না, কিন্তু তুমি আর ছেলেদের সাথে কথা বলবে না আর সাজবেও না, ব্যাস। আমি সাজবো, 100 বার সাজবো। আপনি তো আমাকে পেতনি বলেছেন তাই না? এখন এই পেতনি সাজুক বা ছেলেদের সাথে কথা বলুক, তাতে আপনার কি মিস্টার বজ্জাত অ্যানাকোন্ডা বদের হাড্ডি? এত কথা আমি শুনতে চাই না। আমি যা বলেছি তুমি তাই করবে, বুঝেছো? এই শুনুন, আপনি অফিসে আমার স্যার, এখানে না। তাই এখানে আমি আপনার কোনো কথাই শুনবো না, আর আমার যা ইচ্ছে তাই করব। তোমার এত কথা শোনার আমার কাছে সময় নেই। আমি যা বলেছি তাই যেন হয়। বলেই হন হন করে চলে যায়। আমি যা বলেছি তাই যেন হয়? কেন? হ্যাঁ কেন? আপনার কথা কেন আমাকে শুনতে হবে? খাটাস একটা। তোরে আমি ডিম আর তেলাপোকার স্পেশাল স্যুপ খাবো। হনুমান বাদর সজারুকো থাকার। এক্ষুনি তোহা আর নির্ঝর আমার সামনে এসে হাজির হয়। আনায়া, তুমি এখানে কি করো? এসো, আমরা সবাই ওখানে। কিরে আনু, চলো। তোরা যা, আমি যাব না বলি নিজের রুমে এসে মুখ ফুলিয়ে বসে আছি। এমন সময় মামুনি আমার রুমে এসে দেখে আমি চুপ করে বসে আছি। কিরে, তুই এইভাবে এখানে একা বসে আছিস কেন? চল নিচে। না মামুনি, তুমি যাও, আমার ভালো লাগছে না। কেন? আহান কিছু কি করেছে? তোমার গুণধর ছেলে কি কিছু না করে থাকতে পারে? তুমি বলো। মামুনি আর কিছু না বলে চলে গেল। আর আমি শুধু ভাবছি খাটাসটা আমাকে এত কিছু বললো। আমার নাকি ছেলেদের রূপ দেখাতে ভালো লাগে, ছেলেদের সাথে কথা বলতে ভালো লাগে। আশ্চর্য, আমি কখন এইগুলো করলাম? আমাকে এতগুলো কথা শুনলো খাম্মাটায়। আমি কিছুক্ষণ রাগ করে বসে আছি। আমার কেন জানি ভালো লাগছে না নিচে যেতে। নিচে গেলেই খাম্মাটার সাথে দেখা হলেই
আবার ঝগড়া শুরু হবে। আমার ভাবনার মাঝে তোহা এসে হাজির হয়। কিরে, তুই এইভাবে একা বসে আছিস কেন? নিচে বিয়ে তো শুরু হয়ে যাবে। আমার এখন ভালো লাগছে না তোহা, তুই যা, আমি পরে আসছি কেমন? না, তুই এক্ষুনি যাবি আমার সাথে, চল তো। বলেই আমার হাত ধরে টেনে নিচে নিয়ে গেল। আমি নিচে নেমে দেখি আহান কতগুলো মেয়েদের সাথে কথা বলছে। আহানকে অন্য মেয়েদের সাথে কথা বলা দেখে আমার প্রচুর রাগ উঠে যায়। কুত্তা, বিলাই, বদমাস, সজারু, উজবুক, পচা টমেটো। আমি তো মাত্র একটা ছেলের সাথে কথা বলেছি, আর নিজের চারপাশের ভোমরা এসে ভিড় জমিয়ে আছে, তাদের সাথে কথা বলছে, তখন কিছু না। আমি বললেই সব দোষ। লুচ্চা পোলার, একবার যদি তো চুল ছিঁড়ে কুত্তার নাড়ি ভুড়ি দিয়ে রান্না করে সব মেয়েদের খাওয়াতে পারতাম, তাহলে আমার মনটা শান্তি পেত। শালা লাল লাল কোথাকার। কিরে, কি হলো? তাড়াতাড়ি চল। হ্যাঁ চল। সিঁড়ি দিয়ে নামতেই দেখি আহানের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। আনায়া তো রাগে আহানের দিকে তাকায়। দেখো দেখি, শালা কিছুই বলছে না। মনে হয় মেয়েটার ঘষা খুব ভালো লাগছে। এই মেয়েটার উপর ঠাড়া পড়ুক, বেশি করে পড়ুক। আচ্ছা, আমার কেন হিংসে হচ্ছে আহানের সাথে ওই মেয়েটাকে দেখে? যা ইচ্ছে তাই করুক, আমার কি? বলেই আমি নিচে চলে আসি, আর তখনই আমার সামনে পরশ এসে দাঁড়ায়। এখন কেমন আছে তোমার শরীর? এই তো ভালো। 1 মিনিট, তুমি জানলে কি করে? আরে, তোমার বান্ধবীর মুখ থেকে। ও আচ্ছা। আমাদের কথা বলা দেখে আহান আর চোখে আমার দিকে রাগী ভাবে তাকিয়ে আছে। আচ্ছা পরশ, ওরা সবাই তো এইখানে কথা বলছে, চলো তুমি আর আমি বাগানের দিকে যাই। চলো। আমি আহানকে দেখিয়ে রেখে ওদের সামনে থেকে পরশকে নিয়ে বাগানের দিকে চলে যাই। আচ্ছা আনায়া, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। বলো। তোমার কি কোনো বিএফ আছে? আছো তো। কেন বলো তো? মন খারাপ করে না, এমনি তার নামটা কি জানতে পারি? অবশ্যই, ওর নাম হলো আহার রেজওয়ান খান। আমি জানি শালা তুই লাইন মারার জন্য এই কথাটা বললি। দুনিয়ার সব ছেলেরা লুইচ্চা। আচ্ছা চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে। আর দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে চলো। এরপর আমি তাড়াতাড়ি করে বাগান থেকে হল রুমে চলে আসি। চারপাশে তাকিয়ে দেখি সব মেয়েরা আছে, কিন্তু খাম্মাটা নেই। কি ব্যাপার, খাম্মাটা কই গেল? তুমি কি আমাকে খুঁজছো? পিছনে তাকিয়ে। আপনি এইখানে? হ্যাঁ, আমি এইখানে। আমাকে লুকিয়ে লুকিয়ে খুঁজছিলে নাকি? মোটেও না, আপনাকে কেন খুঁজতে যাব আমি? আমার কি আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? তাহলে এইখানে উকি দিয়ে কি করছিলে? কি করছিলাম মানে, দেখছি যে এইখানে তোহা আছে কিনা। আমি তোমাকে কি বলেছিলাম? কি বলেছিলেন আমার মনে নেই। তোমাকে অন্য কোনো ছেলের সাথে না মিশতে, তাই তো? ও ওইটা। তোমার দাঁত কেলানি বন্ধ করো। তুমি ওই ছেলেটার সাথে কি করছিলে? আমি যাই করি তাতে আপনার কি? আপনি যখন এই মেয়েগুলোর সাথে চিপকে দাঁড়িয়ে কথা বলেছেন, তখন কি আমি আপনাকে কিছু বলেছি? তাহলে আপনারা তো চলে কেন? 1 মিনিট। বন্ধু তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? মানে? আরে আপনি তো এখন কিছুই বুঝবেন না, কচি খোকা। আপনি যখন সীমা নাকি ডিমা তার সাথে কথা বলতেছিলেন, তখন তো আমি আপনাকে কিছু বলিনি। আমার যা ইচ্ছে আমি তাই করব, কিন্তু তোমাকে আমার কথা শুনতে হবে মিস বকবক। তুই কোন খ্যাতের মুলা রে যে তোর কথা আমার শুনতে হবে? আমি কি তোর ঘরের বউ যে তোর কথা মতো চলবো? দেখ বদের হাড্ডি, আমার সাথে পাঙ্গা নিস না, তাহলে কিন্তু তোকে আমি বেগুন দিয়ে কাকের তরকারি রান্না করে খাওয়াবো। আচ্ছা একটা কথা বলি। বলো। আপনি কি প্রেম করেন? কি? না না না, রাখবেন না প্লিজ। আমি জানতে চাইছি আর কি। আপনি আমাকে যেই হারে গাইড করছেন না, না জানি আপনার প্রেমিকা বেচের কি অবস্থা করেছেন। তুমি কিন্তু বেশি বলছো আনায়া। নিজের ব্যাপারে বললেই বেশি বলা, তাই না? আনায়া, আমি লিজার কাছে যাই। ভাগ আনায়া ভাগ। আমি দৌড়ে এসে লিজার কাছে বসি। উফ আল্লাহ, আজকের মতো বেঁচে গেলাম। কিরে, তোকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? আরে আমার কথা রাখতো। এই তোহাটা কোথায়? ওকে তো পাওয়াই যায় না আজকাল। মনে হয় নির্ঝরের সাথে। বলেই দুজন হেসে দেয়। তোহার কথা নিয়ে আমি আর লিজা মজা করতে থাকি। কিছুক্ষণ পর কাজী এসে লিজার সামনে বসে। তা দেখে আমিও চুপ করে বসে থাকি। সবাই এসে লিজার সামনে দাঁড়ায়। কাজী লিজাকে কবুল বলতে বলে লিজা আস্তে করে 3 বার কবুল বলে। এইভাবে লিজার বিয়েটা বেশ সুন্দরভাবে হয়ে যায়। লিজার বিদায় দেওয়ার সময় আমিও যেতে গেলে আমার হাত ধরে টেনে ওর সাথে নিয়ে বলে, তুমি কই যাচ্ছ? কই যাচ্ছি মানে, আমি লিজার সাথেও শ্বশুর বাড়ি যাচ্ছি। কেন? কেন মানে, লিজার শ্বশুর বাড়ি আর আমি যাব না? ওইটা লিজার শ্বশুর বাড়ি, তোমার না।
তাই ওইখানে তোমার যাওয়ার কোনো মানেই হয় না। আপনি বলার কে? সারাদিন আমি কি করি না করি এইসব নিয়ে পড়ে থাকেন, আর আমার সব ব্যাপারে আপনার অনুমতি নিতে হবে কেন? আপনি যাই বলবেন আমাকে তাই করতে হবে কেন? হ্যাঁ, কেন? এইবার যেন আহান অনেকটাই রেগে গেল। এইভাবে তাকিয়ে আছেন কেন? আরে একটা কথাও বলবে না। তুমি কাল যাবে, আর যেন না দেখি, আর আমার কথা যেন হেরফের না হয় তোমাকে ওইখানে যেতে। বলেই আহান হন হন করে চলে যায়। বান্দর ছাড়া আমি গেলে তোর কি? তোরে এত কামড়াই কেন শালা পদের হাড্ডি? তুই জানা তোরে কি আমি না করেছিলাম? তুই আমাকে যাইতে দিলি না কেন? আচ্ছা, আমি তো যেতেই পারি, বদের হাড্ডি বলেই কি বা আর না বললেই কি, আমি তো যাব। বলেই দুপা আগাতেই না থাক, খাম্মাটা যখন বলছে তখন আর না যাই। ধুর, ভাল লাগে না আর কথা শুনতেও, আর ইচ্ছে করছে না, আবার না শুনে থাকতেও ভালো লাগে না। ওকে বিদায় দিয়ে দেই। আমি তোহাকেও যেতে দেই নাই ইচ্ছে করে। আমি যেতে পারি নাই, তাহলে ও যাবে কেন? তাই লিজার অন্য অন্য কাজিনরা ওর সাথে চলে যায়। আমি রুমে এসে বসে আছি, সেই সময় তোহার রেগে আমার সামনে এসে দাঁড়ায়। কুত্তি বিলাই বান্দর নেই, তোর জন্য আজকে আমি যেতে পারি নাই। তুই 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 আমাকে আটকিয়ে দিয়েছিস। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বিছানায় শুয়ে আছি, যেন আমি কিছুই শুনছি না। ওই কিরে, আমি তোর সাথে কথা বলছি আর তুই কোন দিকে মন দিয়ে আছিস? হ্যাঁ, ও আমাকে বলছিস? না, তোর নানিরে বলতেছিলাম। কোন দিকে তোর মন চলে গেছে সেইটা বল। আমি ওই দিকেই আসছিলাম, খালি তোর কথাই ছিলাম না আর কি। তোকে যেতে কে মানা করেছিল যে আমাকে যেতে দিলি না? সিম্পল, আমি যেতে পারিনি, তাই তোকেও যেতে দেইনি। কে না করতে পারে মনে হয় তুই জানিসই না। কে মানা করেছে? 1 মিনিট। আহান স্যার? ইয়েস বেবি ইয়েস, ওই উজবুক খাম্মার বাচ্চা আমাকে যেতে না করেছে। স্যার বললে বলো, কিন্তু তুই থেকে গেলি কেন? চলে যেতে। আমি যেতাম, কিন্তু কি জানি কেন গেলাম না। তোহা হতভম্ব হয়ে যায়। আচ্ছা, সারাদিন তো তোকে পাওয়াই যায় না, কোথায় থাকিস সারাদিন বলতো? কোথায় থাকবো মানে? আমি তো ওইখানেই ছিলাম। তাই বুঝি? তুই কি ভাবছিস আমি কোনো খবরই রাখি না যে তুই কোথায় থাকিস? খবর মানে? কিসের খবরের কথা বলছিস? তলে তলে যে তুই যা যা করিস তার খবর সব আমি রাখি, বুঝলি? আরে বলবি তো আমি কি করেছি? বলবো? বল। আচ্ছা বলি। আরে বলবি তো? আচ্ছা তাহলে বলেই দিই, কি বল? বল না, আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না, এইবার বল। আচ্ছা ছাড়, বাদ দে, আর বলবো না। আর বাচ্চা বাকিটা বলবি না? একে তো আমার বাচ্চা নেই, আর এখন কথা না বলে ঘুমা, আর আমাকেও ঘুমোতে দে। বলেই আমি বিছানায় ধপাস করে শুয়ে পড়ি। বল না তুই কি জানিস? ওই বান্ধবী, বল না। ইস, দূর, বান্দরনি ঘুমিয়ে গেছে। কি জানে আমার নামে? আনু কি জানে? এইসব ভাবতে ভাবতে তোহা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যাই। হল রুমে গিয়ে দেখি মামুনি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি করে মামুনির সামনে গিয়ে দাঁড়াই। মামুনি, তোমার হাতে ব্যাগ কেন? তুমি কি চলে যাবে? হ্যাঁ, আমি আর থেকে কি করব? তাই আহানকে বলেই আমি আজকেই রওনা দিব। আহানের জন্যই অপেক্ষা করছি। এমন ভাবে বললো মনে হয় যেন কোনো প্রেসিডেন্টের জন্য অপেক্ষা করছে। মা চলো, তোমাকে এগিয়ে দিয়ে আসি। চলো। সাহিলাকে গাড়িতে বসিয়ে দিয়ে আহান হল রুমে চলে আসে। আনায়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে রেডি হয়ে নাও। বলেই আহান নিচের রুমে চলে যায়। আনায়া আর কিছু না বলে নিচের রুমে গিয়ে দেখে রুম পুরো ফাঁকা, তোহার রুমে নেই। তোহাকে খুঁজতে খুঁজতে একসময় আনায়া ছাদে চলে যায়। ছাদে গিয়ে দেখে তোহা নির্ঝরের সাথে দাঁড়িয়ে আছে, আর তা দেখে আনায়া মনে মনে বলে, আহা, বিনা টিকিটে ফ্রিতে মুভি দেখতে পারছো। তোহাকে ডাক না দিয়ে মুচকি হেসে সেখান থেকে চলে যায়। সকলেই নাস্তা করে লিজার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য সকলেই প্রস্তুতি হচ্ছে। বিকেলে সবাই রওনা দিয়ে দিব। তাই বাড়ির ছোটরা এক গাড়িতে আর বড়রা অন্য এক গাড়িতে। বাড়ির 2 গাড়িতে মানুষ ভরে আছে, কোথাও কোনো সিট খালি নেই। আর এদিকে আমার রেডি হতে অনেকটাই দেরি হয়ে যায়। তাই নিজের রুমে থেকে বের হয়ে বাইরে এসে দেখি কোনো সিট খালি নেই। সামনে গাড়ির দিকে যেয়ে দেখি আহানের গাড়ির সিট খালি।
তাও আবার আহানের পাশের সিট। তা দেখে যেন আমার মেজাজ 180 ডিগ্রি গরম হয়ে গেল। এই খাম্বার সাথে বসলে নিশ্চয়ই আমার সাথে ঝগড়া করবে। এই তোহা, তুই এইখানে এসে বস, আর আমি তোর সিটে বসবো। তুই ওই সিটে বস, আর আমি এইখানে থেকে উঠতে পারবো না। তোহা, তোকে ভালোভাবে বলছি, তুই সিট থেকে উঠ। পারবো না। উফ, মিস বকবক, এখানে বসো তুমি। না, বসবো না আমি। তোমাকে বসতে বলেছি আনায়া। বললাম তো আমি বসবো না। আপনার কানে কি কথা যায় না? না 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 না। ওকে ফাইন, এইবার দেখো তোমাকে কিভাবে বসাই। বলেই আহান গাড়ি থেকে নেমে পড়ে, আর তা দেখে আনায়া ভয়ে দেয় ভো দৌড়। ভাগ আনায়া ভাগ, আজ বেঁচে থাকলে কাল দেখা হবে। আনায়ার দৌড় দেখে আহানও তার পিছে দৌড় দেয়। আনায়া, দাঁড়াও বলছি। একবার যদি ধরতে পারি তাহলে কিন্তু তোমার খবর আছে। দাঁড়াও বলছি। হ্যাঁ রে বদরাড্ডি, আমি দাঁড়াই আর তুই আমাকে কামড় মারিস, তাই তো? আমি দাঁড়াবো না। আনায়া, দাঁড়াও বলছি। এই বলেই দুইজনেই একটা রুমে চলে আসে। আহান বাঁকা হেসে বলে, এখন কোথায় যাবে মিস বকবক? একবার ধরতে পারলে আর ছাড়বো না। আহানের এমন কথা শুনে আনায়া ভয় পেয়ে যায়। এই শালা কি বলি? ছাড়বে না মানে? সত্যি কিছু করবে না তো? আনায়া আর কিছু না ভেবে সামনে থাকা শোপিসগুলো আহানের দিকে ছুটতে থাকে। আহান কোনোভাবে নিজেকে সামলিয়ে আনায়ার হাত ধরে ফেলে। আনায়া যেন আহানের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য অনেক ছুটাছুটি করছে। একসময় আহান নিজের ব্যালেন্স সামলাতে না পেরে ধপ করে আনায়াকে নিয়ে বিছানার উপর পড়ে যায়। আনায়া নিচে, আহান উপরে, মাঝে বেড। আনায়া তাকিয়ে আছে আহানের দিকে বড় বড় চোখ করে, আর আহান তাকিয়ে আছে আনায়ার দিকে। কিছু সময়ের জন্য আনায়া যেন আহানের মাঝে হারিয়ে যায়। আহান তাকিয়ে আছে আনায়ার গোলাপি ঠোঁটের দিকে, কেমন যেন নেশা লাগছে তার। আহান তার নিজেকে ধরে রাখতে না পেরে আস্তে আস্তে আনায়ার ঠোঁটের দিকে আগাতে থাকে। এইসব দেখে আনায়া চিৎকার করে বলে, ও মা গো, ও আমার আল্লাহ গো, এই চালের বস্তা আমার উপরে পড়ে আছে। মনে হয় আমার কোমরের হাড়টি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। দুইজনকে আসতে না দেখে নির্ঝর আর তোহার রুমের ভিতরে ঢুকেই দুইজনের চোখ বড় বড় হয়ে যায়। আনায়ার চিৎকার শুনে হুঁশ ফিরে আসে। তাড়াতাড়ি করে আনায়ার কাছ থেকে সরে যায়। তুমি ঠিক আছো তো? ও মা গো, কি ভারী। আমার এখনো বিয়ে হয়নি, বাচ্চাদের নাম রাখা হয়নি, বরের মাথা খারাপ করা হয়নি। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। নির্ঝর আর তোহা, হয়েছে তোমার বকবক, এখন চলো, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আমি যাবো কি করে? আমার কোমর ভেঙে গেছে। আহান আর কিছু না বলেই আহান আনায়াকে পাজা কোলে তুলে নিয়ে যেই না পিছনে ঘুরবে তখনই দেখে সামনে দাঁড়িয়ে আছে তোহা আর নির্ঝর। এইভাবে দাঁড়িয়ে থাকার কি আছে, চলো তাড়াতাড়ি। বলেই আহান আনায়াকে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। আর এদিকে নির্ঝর তোহা হাসতে হাসতে গাড়ির সামনে এসে দাঁড়ায়। কিন্তু আহানকে দেখে সব হাসি উড়ে যায়। তোদের ভ্যাটকানি হলে গাড়িতে উঠে বসে পড়। তারপর আহান গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। আমরা চারজন গাড়ি দিয়ে যাচ্ছি, আর এদিকে নির্ঝর তোহার সিন দেখে আমার মেজাজ 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। গাড়ি চলছে তার আপন গতিতে, আর তখনই লেকচার শুরু হয় আহানের। ওখানে যে যেন না দেখি কারোর সাথে কোনো রকম বাড়াবাড়ি করতে। বাড়াবাড়ি বলতে কি? বাড়াবাড়ি বলতে বেশি হাসাহাসি লাফালাফি যেন না হয়। কেন? আমারটা আমি করলে সমস্যা কি? আহান একটু রেগে, না বাবা থাক, আমি কিছু বলবো না। পরে যদি আমাকে আবার সেদিনের মতো গাড়ি থেকে সত্যি ধাক্কা দিয়ে ফেলে দেয়, তখন তো আমার হাড়গুলো ভেঙে যাবে। শালা কথায় কথায় শুধু ভয় দেখায়। তোকে যদি আমি গিরগিটির সাথে কুমিরের কাবাব না খাওয়াই, তাহলে আমার নামও আনায়া না। হয়েছে আমাকে গালি দেওয়া আর তোমার রেসিপি বলা। এই হনুমান বুঝলো কি করে যে আমি তাকে গালি দিচ্ছি? আচ্ছা, একবার জিজ্ঞেস করব। না থাক, পরে যদি কিসমিস করে বসে, এই হারামিকে ভরসা নেই। ধুর, ভাল লাগে না। কি করি? এই গাড়ি থামান। আমার কথা কি আপনার কান দিয়ে ঢোকে না? আপনি গাড়ি থামান। মাঝ রাস্তায় কেন গাড়ি থামাবো? ওই হনুমান, বজ্জাত অ্যানাকোন্ডা, বদের হাড্ডি, তুই গাড়ি থামা শালা উজবুকের বাচ্চা। তা না হলে তোকে ব্যাঙের সাথে ইঁদুরের বিরিয়ানি রান্না করে খাওয়াবো। আহান আনায়ার কথা শুনে সাথে সাথে গাড়ি থামায়। গাড়ি থেকে দ্রুত নেমে আহানের অবস্থা বেহাল, সাথে নির্ঝর আর তোহাও নেমে যায়। আনায়া প্লিজ, এই সময় কি তোমার এই কথাটা বলার ছিল?
আনোর বাচ্চা, তোর মুখে কি কিচ্ছু আটকায় না? কুত্তি কোথাকার। একটা চড় দিব না যে সব দাঁত পড়ে যাবে। এইভাবে গাড়ি থামাতে বললে কেন? আমি গাড়িতে যাব না। গাড়িতে যাবে না মানে তাহলে কিভাবে যাবে? কেন, রিক্সায় যাব। রিক্সায় মানে? তুমি লিজার শ্বশুর বাড়ি যাবে রিক্সায় করে? তাতে ক্ষতি কি? ক্ষতি কি মানে? রিক্সা দিয়ে গেলে কেমন দেখাবে? কেমন দেখাবে মানে? আমরা রিক্সা দিয়ে যাব, এতে আবার দেখা দেখি কি আছে? আমরা রিক্সায় করে যাব ব্যাস, না হলে আমি যাব না। উফ আল্লাহ, আসলে এই মেয়ের মাথায় তাস ছেঁড়া। এই, তুমি কিছু বললে নাকি? আরে না, আমি কি বলবো। আনায়া শোনো, আমি কখনো রিক্সায় করে কোথাও যাইনি, আর আমার অভ্যাস নেই। অভ্যাস করে নিতে কতক্ষণ? চলুন রিক্সা ডাকেন আর তোরা দুজন গাড়িতে করে চলে যা। আনায়ার কথা মতো তোহা আর নির্ঝর গাড়িতে বসে চলে যায়। আল্লাহ জানে আজ আহানের কপালে কি আছে। কি আর আছে স্যারের কপালে? আনো সুন্দর সুন্দর খাবারের রেসিপি আছে। তোহা কথা শুনে নির্ঝর শব্দ করে হেসে দেয়। কি হলো, এমন খাম্মার মতো দাঁড়িয়ে না থেকে রিক্সায় উঠুন। আমি ডাকবো? তা নয় তো কি, আপনি ডাকবেন না তো তাহলে কি আপনার ভূতনি নানি রিক্সা ডাকবে? আচ্ছা ঠিক আছে, আমি ডাকছি। উফ আল্লাহ, আমি কোথায় ফেসে গেলাম। এরপর আনায়া আর আহান রিকশার উপরে ওঠে। আহান প্রথমে অস্বস্তি ফিল করছিল, বাট আনায়ার সাথে কথা বলে সে ভুলেই গেছে যে সে রিকশায় বসা। কি হলো, কেমন লাগছে রিক্সায়? ভালোই। শুনুন, রিক্সায় বসলে কারোর মান সম্মান যায় না। আপনি মাঝে মাঝে রিক্সায় করে অফিসে যাবেন, দেখবেন কত ভালো লাগে। চারপাশের পরিবেশ দেখতে দেখতে যাওয়ার মজা আলাদা। আসলে আহানের খুব ভালো লাগছে রিকশায় করে যাওয়া, আর তার উপর আনায়ার সাথেই প্রথম। আচ্ছা, আপনি গাড়িতে গেলেন না কেন? নাকি আমার রেসিপি আপনার কাছে অনেক ভালো লেগেছে? কোনটা আপনি জানেন? আমি না বড় হয়ে কমলা গাছে আপেল ধরাবো। বলেন তো কেমন হবে? এত বড় মেয়ে হয়ে আবার স্বপ্ন দেখে, সে আর বড় হবে? মা ঠিকই বলে, দুষ্টুর সাথে সাথে পাগলিও বটে। সিরিয়াসলি, কমলা গাছে আপেল হয় এই প্রথম শুনলাম। সত্যি, এই মেয়ে পাবনা থেকে পালিয়ে এসেছে। কি হলো, বললেন না তো আমার আবিষ্কারের কথা? কচু হবে, তোমার কাছে সব ফালতু কথা ছাড়া আর কোনো কথা নেই, তাই না? এই বদের হাড্ডি, কি বললি তুই? আমার কথা তোর ফালতু লাগে? দাঁড়া, আজকেই তোকে আমি টিকটিকির সাথে ডিমের তরকারি রান্না করে খাওয়াবো। আর একবার যদি বাজে কথা বলো তাহলে কিন্তু তোমাকে ধাক্কা দিয়ে রিক্সা থেকে ফেলে দিব। দুজনের দুষ্টুমিষ্টি ঝগড়াতেই তারা লিজার শ্বশুর বাড়ি পৌঁছে যায়। রিক্সা থেকে নামতেই দূর থেকে পরশ আমাকে দেখে সামনে চলে আসে, আর আমার সামনে এসেই ন্যাকামো শুরু করে দিল। হাই, হ্যালো, কেমন আছো, ব্লা ব্লা ব্লা। আমি যতই পরশকে পাশ কাটাতে যাই, পরশ ততই আমার সাথে পাশে এসে কথা বলতে থাকে। আমি তো জানি আহান ঠিক আমার উপর নজর রাখছে, কিন্তু কেন রাখছে সেটাই বুঝতে পারছি না। পরশ আমাকে জোর করে কথা বলাচ্ছে দেখে আহান এসে আমার আর পরশের মাঝে এসে কথা বলা শুরু করে দেয়। আমার তো মনে মনে অনেক খুশি লাগছে। এইবার আহান ওই পরশকে সামলাবে, আমি বরং লিজার কাছে যাই। আমি আস্তে করে পাশ কাটিয়ে লিজার সাথে কথা বলা শুরু করে দিই। কিছুক্ষণ পরে আহান, নির্ঝর, তোহার আমি সবাই মিলে লিজা আর তার বরের সাথে কথা বলা শুরু করে দিই। সবাই একসাথে খাওয়া দাওয়া করে লিজা আর তার বরকে নিয়ে আমরা সবাই বাসায় চলে আসি। আসার সময় আমি, আহান, নির্ঝর, তোহা এক গাড়িতেই চলে আসি, আর বাকি কাজিনরা অন্য গাড়িতে। আমরা চারজন তাড়াতাড়ি করে চলে আসি। লিজার রুমটা ভালো করে সাজিয়ে দিই, কিন্তু আমার আর আহানের মাঝে ঘর সাজানো নিয়ে প্রচুর ঝগড়া হয়। আহান বলে এইভাবে আর আমি বলি অন্যভাবে। এরকম করতে করতে আমাদের রুম সাজানো হয়ে যায়। তার কিছুক্ষণ পরেই লিজা তার বাড়িতে এসে পড়ে। তারপর সব নিয়ম কানুন শেষ করে ওদের রুমের ভেতরে দিয়ে আমরা সবাই রুমের বাইরে চলে আসি। কিন্তু প্রবলেম হচ্ছে লিজার রুমে লিজার বাসর। তাহলে আমি আর তোহা কোথায় থাকবো? বিয়ে বাড়ি, তাই কোনো রুম খালি নেই। এখন আমি কিভাবে ঘুমাবো? এমনিও আমি না ঘুমিয়ে থাকতে পারি না। এখন আমার কি হবে? কি রে, তুই মন খারাপ করে আছিস কেন? কি হয়েছে? মন খারাপ কি শখে? এখন আমি ঘুমাই কই? কেন? আহান স্যারের রুম তো খালি, তুই সেখানেই ঘুমা। কি? আমি ওই বদের হাড্ডির রুমে ঘুমাবো? তাহলে আর কি, এইখানেই বসে থাক, আমি গেলাম। সত্যি কি যাবো বদের হাড্ডির রুমে? আরে যা হওয়ার হবে, আগে তো যাই, তারপর দেখা যাবে। আমি চলে যাই আহানের রুমে। রুমে গিয়ে দেখি
রুম পুরোই ফাঁকা। আরে বাহ, রুম তো ফাঁকা, আর চিন্তা নেই, এখানেই ঘুমাবো। বলেই আনায়া আহানের বেডে ঘুমিয়ে পড়ে। আর এদিকে নির্ঝর তোহাকে তার নিচের রুমে দিয়ে আহানের রুমের দিকে রওনা দেয়। আহান ওয়াশরুম থেকে এসে বেডে কাউকে দেখে মনে করে নির্ঝর ঘুমিয়ে আছে। আহান আর কিছু না বলে বেডে গিয়ে নির্ঝর মনে করে আনায়াকে জড়িয়ে ধরে। সেই সময় নির্ঝর এসে আহানের রুমের দরজায় নক করে। বিরক্ত হয়ে আহান বেড থেকে উঠে দরজা খুলতেই চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। নির্ঝর তুই? তাহলে আমার বেডে কে? আমি কি করে জানবো তোর বেডরুমে কে? তোহাকে আমার রুমে দিয়ে ভাবলাম তোর রুমে আজকে শুয়ে থাকি, কাল তো আমরা চলেই যাব। আহান আর কিছু না বলেই মুখ থেকে চাদরটা সরাতেই দেখে আনায়া বেশ আরাম করে ঘুমিয়ে আছে। নির্ঝর তো ঠোঁট চেপে হাসছে। কোনো মতে হাসি থামিয়ে নির্ঝর আহানের সামনে এসে দাঁড়ায়। কি রে, এখন কি করবি? বলেই আহান আনায়াকে 5 কোলে তুলে নিয়ে বারান্দায় রেখে তারপর আরাম করে আহান বেডে ঘুমিয়ে পড়ে। সাথে নির্ঝরও। রাতটুকু এইভাবেই পার করে সবাই। পরের দিন সকালে আনায়ার মুখে মিষ্টি রোদ এসে পড়ে। এতটাই কাতর যে ঘুমে তার যেন আজ কিছুতেই ঘুম ভাঙছে না। তারপরেও নিচের ঘুম কাটিয়ে আরামুরা ভেঙে বড় একটা হাই তুলে চোখ ডলতে ডলতে নিচের চারপাশটা দেখতে থাকে। নিচের চারপাশটা দেখেই আনায়া পুরো অবাক হয়ে যায়। তার মানে সে পুরো রাত বারান্দায় ছিল। এইটা কি করে সম্ভব? আমি তো ওই বদের হাড্ডির বিছানায় ছিলাম, তাহলে এইখানে কি করে আসলাম? আনায়া আর কিছু না ভেবে সোজা চলে আসে আহানের রুমে। আর রুমে এসেই দেখে আহান বেশ আরাম করে বিছানায় শুয়ে আছে, আর তার পাশে নির্ঝর। এই দেখেই যেন আনায়ার প্রচুর রাগ উঠে যায়। আমাকে বারান্দায় রেখে নিজে আরাম করে ঘুমানো হচ্ছে। দাঁড়া বদের হাড্ডি, তোর ঘুমের 12টা বাজাবো। আনায়া আর 1 মিনিট দেরি না করে 1 বালতি পানি এনে আহানের মুখে ঢেলে দিতেই আহান লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ে, আর তার সাথে নির্ঝরও। এইটা কি করলে মিস বকবক? তোমার সাহস হলো কি করে আমার গায়ে পানি ঢালা? এই নীল ডলফিন, তোর সাহস হলো কি করে আমাকে বারান্দায় রাখা? আমি আসি, তোরা ঝগড়া কর। আমার ঘুমের 12টা বাজিয়ে দিল। বলেই নির্ঝর আহানের রুম থেকে বের হয়ে যায়। তুমি কি বললে আমাকে? আমি নীল ডলফিন? শুধু নীল ডলফিন না, সাথে নীল তেলাপোকা, সজারু, হাতি, কুত্তা, সব তুই শালা। আগে এইটা বল, কেন আমাকে বারান্দায় রেখেছিস? বারান্দায় রাখবো না তো কি আমার কাছে রাখবো? যে এত কথা বলছো, যেভাবে বলছো মনে হচ্ছে তুমি আমার ঘরের বউ। আমার বইয়েই গেছে আপনার মতো পাগলকে বিয়ে করার। আমারও বয়ে যায়নি যে তোমার মতো শাকচুন্নি পেতনিকে বিয়ে করার। কি তোর এত বড় সাহস? তুই আমাকে আবার পেতনি শাকচুন্নি বললি? দাঁড়া, আজকে তোকে আমি নুডলস দিয়ে ঘিরকিটি স্যুপ রান্না করে খাওয়াবো। বলেই আহান আনায়াকে পাজা কোলে তুলে নিয়ে ওয়াশরুমে নিয়ে শাওয়ারের সামনে দাঁড় করিয়ে ঝর্ণা ছেড়ে দেয়। এইবার দেখো কেমন লাগে। ও মা গো, ও আল্লাহ গো, কি ঠান্ডা পানি রে বাবা। এই বদের হাড্ডি, আমার এখনো বিয়ে হয়নি, বাচ্চাদের নাম রাখা হয়নি, বরের মাথা খারাপ করা হয়নি। আমি এত তাড়াতাড়ি উপরে যেতে চাই না। আনায়ার এমন কথা শুনে আহান ঠোঁট কামড়ে হাসছে। তুমি আমার রুমে কেন ঘুমিয়েছো সেইটা আগে বলো। নিজের রুম তো ছিল, তাহলে? আরে বজ্জাত অ্যানাকোন্ডা, আগে তো ঝর্ণাটা বন্ধ করে নে, তা না হলে আমার মতো কিউট মাসুম বাচ্চার অভিশাপ লাগবে। কখনোই তোর বিয়ে হবে না, তোর কপালে ঠাডা পড়বে। পড়ুক, আমার কপালে বেশি করে ঠাডা পড়ুক। আগে বলো কেন আসছো? ও 1 মিনিট, তুমি তো আবার না ঘুমিয়ে থাকতে পারো না, তাই না? কে বলেছে আপনাকে? তুমি আবার হা করেছো কেন? আপনি কি করে জানলেন যে আমি না ঘুমিয়ে থাকতে পারি না? আমি তো আপনাকে বলিনি। তোমার মতো একটা পেতনিকে জানতে কারো সাহায্য লাগে না, বুঝেছো? এই উজবুক, আপনি আবারও আমাকে অপমান করছেন। ওদের ঝগড়ার মাঝে তোহা এসে হাজির হয়। রুমের ভেতর ঢুকেই দেখে দুজনেই কাক ভেজা হয়ে ইচ্ছে মতো ঝগড়া করছে। এই মেয়ে কখনোই ভালো হবে না। এই, তোমরা দুইজন একসাথে হলেই কি ঝগড়া করতে মন চায়? স্যার, আপনি তো বোঝেন যে আনুর মাথার তার ছিঁড়া, তাহলে কেন এই পাগলির সাথে কোমর বেঁধে ঝগড়া করেন? তোহার কথা শুনে আনায়া রাগী চোখে তাকিয়ে আছে তার দিকে। আহান কিছুটা তোহার দিকে ঝুঁকে বলে, আমি যাই,
তোমার কপালে এখন শনি, রবি, সোম তিনটাই আছে। বলেই আহান চলে যায়। ওই চুন্নি, শাওলা গাছের শখ চুন্নি, তোর সাহস হলো কি করে আমাকে তার ছেঁড়া বলা? আরে আমার তার ছেঁড়া থুকু বেষ্টু, রাগ করিস না, তুই অনেক ভালো, প্লিজ রাগ করিস না। তার আগে তুই চা পোশাক পাল্টে নে, তা না হলে ঠান্ডা লেগে যাবে। আচ্ছা চল। বলেই আনায়া লিসার রুম থেকে নিচের পোশাক নিয়ে পাল্টে নেয়। তারপর দুইজন মিলে ছাদে চলে যায়। ছাদে গিয়ে দেখে হনুমান আর নির্ঝর দাঁড়িয়ে আছে। আমরা দুইজন কি আসতে পারি? নির্ঝর পিছনে ফিরেই দেখে আমরা দুজন দাঁড়িয়ে আছি। আরে এসো। উফ আল্লাহ, এই পেতনি আবার এখানে? স্যার চলুন, আমরা চারজন এইখানে গিয়ে বসি। ওকে চলো। এই বলেই আমরা চারজন একসাথে বসে আছি। আর তার মাঝে নির্ঝর আর চোখে তোহার দিকে, আর তোহা আর চোখে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। আর আমি দুজনের এই সিন দেখে হাসবো নাকি কাঁদবো কিছু বুঝতে পারছি না। তখনই নির্ঝর আমাকে জোর করে গান গাওয়ার জন্য, কিন্তু আমি রাজি হই না। অনেক জোরাজোরি করার পর আমি রাজি হই গান গাওয়ার জন্য। আনায়া, এইবার একটা বাংলায় গান হয়ে যাক। আমারও পড়ানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পড়ানো যাহা চাই, তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পড়ানো যাহা চাই। পুরো গান শেষ হতেই দেখে আহান আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন আমি সাথে সাথে এইবার কিন্তু আপনি বদের হাড্ডি গান গাইবেন। আরে আনায়া, বাহ, তুমি তো খুব সুন্দর গান গাইতে পারো। আর আমি তো মনে করেছি তোমার বকা আর রেসিপির মতো তোমার গান হবে। আরে বান্ধবীটা আমার। 1 মিনিট দাঁড়াও, আমি আসছি। বলেই নির্ঝর দৌড়ে তার রুম থেকে গিটার নিয়ে এসে আহানের হাতে ধরিয়ে দেয়। গিটার হাতে পাওয়ার পর আহান গান গাইতে শুরু করে। আমি এমন একটা তুই চাই, এমন একটা তুই চাই, যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই। আমি এমন একটা তুই চাই, এমন একটা তুই চাই, যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই। তুমি একবার বলো যদি আমি পাড়ি দিব খরস্রোতা নদী, তুমি একবার বলো যদি আমি পাড়ি দিব খরস্রোতা নদী, ভালোবাসা দেব পুরোটা। পুরো গানটাই আহান আনায়ার দিকে তাকিয়ে গেয়েছিল, কিন্তু এই দিকে আহানের গান শুনে আনায়া তোহার কোলে ঘুমিয়ে গেছে। আনায়ার এমন কাণ্ড দেখে তিনজনেই শব্দ করে হেসে দেয়। আহান গিটারটা নির্ঝরের হাতে দিয়ে আনায়াকে পাজা কোলে তুলে নিজের রুমে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। আহান এক মনে তাকিয়ে আনায়ার মায়া ভরা মুখটার দিকে আর মনে মনে বলে, ঘুমিয়ে গেলে অনেকটাই শান্ত আর মায়াবতী লাগে আনায়াকে, কিন্তু জেগে গেলে পুরো মুখ দিয়ে খই ফোটে। জানি না কি আছে এই আনায়ার মাঝে। হ্যাঁ, আমি ভালোবাসি, খুব ভালোবাসি আনায়াকে। অন্যদিকে নির্ঝর আর তোহা দুইজনেই গল্প করতে থাকে। আহান আনায়াকে শুইয়ে দিয়ে ছাদে এসে দেখে দুইজনে জমিয়ে বেশ আড্ডা দিচ্ছে। তা দেখে আহান মুচকি হেসে নিচে চলে যায়। আহান নিচের রুমে এসে নিজের জিনিসপত্র গুছিয়ে নেয়। রুম থেকে বের হওয়ার সময় আবার আনায়ার দিকে চোখ যায়। বেশ আরাম করে ঘুমিয়ে আছে। আহান নিজের রুম থেকে বের হয়ে ছাদে চলে যায় নির্ঝরের কাছে, যে আজকে তারা চারজন চলে যাবে। আহানের কথা মতো নির্ঝর তার রুমের দিকে পা বাড়ায়, আর তোহা এক দৌড়ে আহানের রুমে চলে যায় আনায়াকে ডাক দিতে। রুমে এসে দেখে আনায়া উপর হয়ে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। আনো আনো, এই আনো, আর কত ঘুমাবি? আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। ওর বলছে বান্দরনি। এই তুই যা তো, আমি আরো একটু ঘুমবো। আনো, আজকে আমরা চলে যাব, তোর কি মনে আছে? তোহার কথা শুনে আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠি। কি বললি? আজকে আমরা সবাই চলে যাব? আমার তো এখানে বেশ ভালো লাগছে। তুই একটা কাজ কর, এই বদের হাটটিকে বল যে আর কিছুদিন থেকে যাই। না বাবা, আমি পারবো না, এমনিতেই আমার ভীষণ ভয় করে, আর তার উপর এই কথা বলবো কখনোই না। ওকে ফাইন, আমি যাচ্ছি ভিতর ডিম। বলি আমি রুম থেকে বের হয়ে যাই।
আর সেই সময় বদের হাড্ডি সিঁড়ি দিয়ে উপরে আসছে। আমি এমন ভাবে দৌড়েছি যে কিসের সাথে ধাক্কা খাবো তার কোনো খেয়ালই নেই। আমি সিঁড়ি দিয়ে যেই না নামতে যাব, সে সময় বদের হাড্ডির সাথে ধাক্কা লাগে, আর সাথে সাথে আমাকে আহান ধরে ফেলে। বাচ্চাদের মতো দৌড়াচ্ছ কেন? যদি পরে ব্যথা পেতে তাহলে কি হতো? আপনি তো আছেন আমাকে ধরার জন্য, পড়ে যাওয়ার থেকে আমাকে বাঁচাবেন। এই যে মিস বকবক, কি ভাবছো? আনায়া কোনো খেয়াল নেই, এক মনে তাকিয়ে আছে আহানের দিকে। তোমার খুলতে হবে না, আমি নিজেই করে নিছি। আহান তার বোতাম থেকে আনায়ার চেন খুলতে গিয়ে আনায়ার চোখে চোখ পড়ে। আহান যেন আনায়ার চোখ থেকে নিজের চোখ সরাতেই পারছে না। আহানের খুব ইচ্ছে করছে আনায়ার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিতে। আহান নিজের মনের সুপ্ত বাসনাটা নিজের মনেই রেখে এইভাবে চেনের প্যাচটা খুলে দিয়ে বলে, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে আসো, আজই আমরা রওনা দিব। এই বলেই আহান চলে যায়। আনায়া আর কিছু না বলে লিজার রুমে গিয়ে নিজের সব কিছু গুছিয়ে নেয়। একটু আগে ঘটে যাওয়া ঘটনা কিছুতেই আনায়ার মাথা থেকে সরছে না। নিজের ব্যাগ গুছিয়ে রুম থেকে বের হয়ে দেখি সীমা হাতে কফি নিয়ে আহানের রুমের দিকে যাচ্ছে। আমি আর দেরি না করে দ্রুত পায়ে সীমার সামনে গিয়ে দাঁড়াই। তার দিকে মুচকি হেসে শাকচুন্নির হাত থেকে কফিটা নিয়ে একটু খেয়ে বলে, আরে বাহ শাকচুন্নি, তুমি তো ভালো কফি বানাতে পারো, আমাকে আরেক মুখ বানিয়ে দিও তো। তুই এইখানে কেন? আর আহান কোথায়? হ্যাঁ আমি এইখানে, তাতে তোমার কি সমস্যা হচ্ছে? আর আহান কোথায় আমি কি করে বলবো? এখন আহানকে এখানে থাকার কথা, আর তুমি কেন এখানে এসেছো? ও হ্যাঁ, আমি কি করে এখানে এলাম আমার তো কিছুই মনে পড়ছে না। আচ্ছা তুমি বলো, আমি এখানে কি করে এলাম? মানে কিছুই না। শোনো, যখন তুমি আমাকে যাও যাও বলো, তখন আবার কানে আউ আউ শুনি। তার মানে তুমি বলতে চাইছো আমি কুত্তা? আরে কখন বললাম তুমি কুত্তা? তুমি তো কুত্তি। আর হ্যাঁ শোনো, সারাদিন ছাগলের মতো এত আহান আহান করো না তো। আহান শুধু আমার, আর আহান আমার হাজবেন্ড। হাজবেন্ড মানে আহান আমার হবে? ওহো, তাই বুঝি? হ্যাঁ অবশ্যই। দেখা যাক তাহলে কি হয়। বলেই আনায়া চলে যায়। আনায়া রুমে এসে দেখে তোহা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছে। কিরে, তুই কি রেডি? চোখে কি দেখতে পারিস না যে আমি রেডি কিনা? চোখে তো দেখি, কিন্তু কানে শুনি না। হয়েছে তোর দাঁত কালানি, চল এবার। আমি আর তোহার রুম থেকে বের হয়ে সোজা নিচে চলে আসি। লিজা আর তার মামার কাছ থেকে বিদায় নিয়ে সারা বাড়িতে খাম্মাটাকে খুঁজতে থাকি। ব্যাপার কি, খাম্মাটা গেল কই? সারা বাড়ি খোঁজা শেষ করে কিছুতেই খাম্মাটাকে পাচ্ছি না। তাই আমি মন খারাপ করে খোঁজা বন্ধ করে দিতেই যাব, সেই সময় মনে পড়লো ছাদে তো খোঁজা হয়নি, যাই একবার ছাদটা দেখে আসি। তারপর আমি দৌড়ে ছাদে গিয়ে দেখি মশাই ছাদের রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি তা দেখে চুপি চুপি গিয়ে তার পিছনে দাঁড়াই। আমার পিছনে দাঁড়িয়ে কি করছো? মানে আপনি কি করে জানলেন আমি আসছি? জেনেছি কোনো একভাবে। কোনো একভাবে মানে? আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? এই তো বললেন আমাকে তাড়াতাড়ি রেডি হতে, তাহলে এইভাবে এখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন কেন? আজ তো আকাশে কোনো তারা নেই। এমনি দাঁড়িয়ে আছি, তুমি কি কিছু বলবে? আচ্ছা সত্যি করে একটা কথা বলুন তো, আপনি কি কাউকে ভালোবাসেন? ভালোবাসি। কেন বলো তো? আনায়া প্রায় কান্না করার মতো। ও আচ্ছা, তাহলে আপনি কাকে ভালোবাসেন? সেটা তোমায় বলবো কেন? হ্যাঁ সেই তো, আমাকে বলবেন কেন আপনি? আমি জানি আপনি ওই সীমা নায়ক ডিমা তাকেই ভালোবাসেন, সীমাকে বিয়ে করবেন, ওই নাকবুচিটাই আপনার বউ হবে। কি সীমা নাটবুচি? তা নয় তো কি? হ্যাঁ, নাকবুচিকে নাকবুচি বলবো না তো